মহোদয়, আপনার মা জীবিত আছেন। আমি তাকে পাগলখানায় দেখেছি। এটা হতে পারে না। তুমি কি নিশ্চিত? এক নৌকুরানী একটি ছবি দেখে কেঁপে উঠল এবং নিজেকে আর সামলাতে পারল না। সে বলল, মহোদয়, আপনার মা জীবিত আছেন। আমি তাকে সেই পাগলখানায় দেখেছি যেখানে আমি কাজ করতাম, এবং তখন থেকে সেই কোটিপতির জীবন চিরতরে বদলে গেল। গল্প শুরু করার আগে লাইক এবং কমেন্ট করেন যে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন। আমি আশা করি আপনারা এই সঙ্গীত গল্পটি পছন্দ করবেন। সদস্যতা নিতে ভুলবেন না। ভব্য পিয়ানোর স্বর গুঞ্জরিত হচ্ছিল, যা একটি ঘন পরিবেশ তৈরি করছিল। রোহান সঙ্গীত মেহরা তার চোখ হাতির দাঁতের কিগুলোর ওপর গেঁথে রেখে তার আঙুলগুলোকে সঙ্গীতের জড়তায় নড়াচড়া করছিল। তার মন সেই অস্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যেগুলোকে সে যন্ত্রণা এবং আত্মসমর্পণের স্তরের নিচে চিরতরে কবর দেওয়া বলে মেনে নিয়েছিল। রাধা, নতুন নৌকরানী, যে কয়েক সপ্তাহ আগে নিখুঁত সুপারিশসহ এসেছিল, একটি জটিল মুখ এবং হাতে পরিষ্কারের কাপড় শক্ত করে ধরে ঘরে প্রবেশ করল, যেন সে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সুস্থতার একমাত্র অবলম্বন। সঙ্গীত তার পদক্ষেপ পিয়ানোর কাছে হঠাৎ থেমে গেল। সুরকে বাধাগ্রস্ত করে রোহান ধীরে ধীরে চোখ তুলল, একজন এমন মানুষের ক্লান্ত চোখ দিয়ে যে বহু বছর ধরে আভ্যন্তরীণ শোক পালন করেছে, এবং সে তার সামনে দাঁড়ানো মহিলার কান্নারত এবং ভয়ার্ত চোখের সাথে মিলিত হল, যে স্পষ্টভাবে কাঁপছিল। রোহন মালিক, আমার দুঃসাহস এবং আমার নিয়ন্ত্রণের অভাবের জন্য আমাকে ক্ষমা করুন, কিন্তু এমন কিছু আছে যা ভগবান আমাকে আর দেরি করে চুপ থাকতে অনুমতি দেন না, নয়তো আমার আত্মা চিরতরে কাপুরুষদের নরকে জ্বলে যাবে। রাধা কাঁপা গলায় বলল, একটি হেক্কার সাথে, যাকে সে তার মালিকের সামনে দমিয়ে রাখার চেষ্টা করছিল কিন্তু সফল হচ্ছিল না। রোহান ধীরে ধীরে উঠে দাঁড়াল, ঘরের মধ্যে উত্তেজনা প্রায় অসহনীয় স্তরে বেড়ে যাচ্ছিল তা অনুভব করে, এবং সে তার হাতের একটি হালকা ইশারায় তাকে শান্ত হওয়ার সংকেত দিল, যাতে সে তার তাড়াহুড়োর শব্দগুলো বুঝতে পারে। আপনার মা শ্রীমতী সাদিত্রী দেবী মেহরা শান্তিতে বিশ্রাম করছেন না, যেমন এই বাড়িতে এবং এই শহরে সবাই এত লম্বা সময় ধরে চোখ বন্ধ করে বিশ্বাস করে আসছে। রাধা হঠাৎ বলল, শব্দগুলো তার জিভ থেকে বেরিয়ে আসতে জ্বলন্ত অনুভব করছিল। রোহন তার পেটে একটি গভীর আঘাত অনুভব করল, বিভ্রান্তি এবং অপমানের মিশ্রণ, কারণ তার মায়ের স্মৃতি পবিত্র ছিল, এবং সে কাউকে তাদের স্মৃতির সাথে এভাবে নিষ্ঠুরতা করে খেলতে দেবে না। তুমি কি বলছো মহিলা? আমার মায়ের মৃত্যু ৬ বছর আগে হয়েছে। আমি নিজে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলাম। রোহন গম্ভীর গলায় উত্তর দিল, যা আবেগের অরাজকতার উপর নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছিল। না মালিক, আমি আপনাকে আমার সন্তানদের জীবন এবং আমার পূর্বপুরুষদের স্মৃতির কসম খেয়ে বলছি যে আপনার মা জীবিত আছেন, শ্বাস নিচ্ছেন, এবং এই একই দুনিয়ায় যন্ত্রণা ভোগ করছেন, যারা তাদের ভুলে গেছে। রাধা এক পা এগিয়ে এসে জোর দিয়ে বলল, সামাজিক বাধাগুলোকে উপেক্ষা করে, যা তাকে হাভেলির মালিক থেকে আলাদা করত। আমি তাদের নিজের চোখে দেখেছি, আমি তাদের স্পর্শ করেছি, আমি তাদের চুল আঁচড়েছি, এবং প্রতি রাতে তাদের প্রার্থনা শুনেছি, সেই জায়গায় যেখানে আমি এই বাড়িতে সেবা করার আগে কাজ করতাম। রোহন এক পা পিছিয়ে গেল। পিয়ানোর কাঠের সাথে হালকা ধাক্কা লাগল। তার মনে হল যেন মার্বেলের পালিশ করা মেঝে তার পায়ের নিচে নড়ছে, যেন কোনো অদৃশ্য ভূমিকম্প তার বাস্তবতাকে হাঁকিয়ে দিচ্ছে। রাধার চোখে দৃঢ় বিশ্বাস ছিল, পাগলামি বা দেশের কোনো চিহ্ন ছিল না, শুধু সত্যিকারের হতাশা যে তার ওপর বিশ্বাস করা হোক এবং এমন এক সত্যকে মুক্ত করা হোক যা তাকে বিরক্ত করে রেখেছে। তুমি কোন জায়গায় বলছো যে তুমি তাকে দেখেছ? তুমি বিনা প্রমাণে এমন বর্বরতা বলার সাহস কি করে করো? রোহন প্রশ্ন করল। তার মনে হল যেন তার শ্বাস আটকে যাচ্ছে এবং তার হৃদয় তার পাঁজরের বিরুদ্ধে যন্ত্রণাদায়ক শক্তিতে ধড়ফড় করা শুরু করেছে। পাগলখানায় মালিক, শান্তিধাম আরোগ্য কেন্দ্রে, সেই ভয়ানক জায়গায় যেখানে লোকদের বন্দি করে রাখা হয় যাতে দুনিয়া ভুলে যায় যে তারা আছে। রাধা দ্রুত উত্তর দিল, সেই অভিশপ্ত জায়গার নাম উন্মোচিত করল যাকে সে তার স্মৃতিতে সঞ্চয় করে রেখেছিল। আমি সেখানে রোগীদের ভুলে যাওয়া কক্ষগুলো পরিষ্কার করতাম, এবং সে গলিপথের শেষ প্রান্তের কক্ষে ছিল। সবসময় জানালার দিকে তাকিয়ে থাকত, অপেক্ষা করত যে আপনি তাদের নিয়ে যাবেন। রোহন তার কানে একটি গুঞ্জন অনুভব করল। ক্লিনিকের নাম তার কাছে যন্ত্রণাদায়কভাবে পরিচিত লাগল, কারণ এটাই সেই জায়গা যেখানে কথিতভাবে তার মা তার শেষ দিনগুলো চিকিৎসা নিয়ে কাটিয়েছিলেন। তিনি প্রতি রাতে আপনার নাম জপ করতেন,
রোহন মালিক বলতেন যে তাদের ছেলে সিতার এমন বাজায় যেন ফেরেশতারা বাজায় এবং কোনো একদিন তাদের এই অন্যায় কারাগার থেকে বাইরে নিয়ে যাবে। নৌকরানির শব্দগুলো রোহনের সবচেয়ে যন্ত্রণাদায়ক স্মৃতিতে সঠিক ছুরির মতো বিঁধছিল। সেই সন্দেহগুলোকে জাগিয়ে তুলছিল, যেগুলোকে সে মদ এবং অত্যধিক কাজ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে একটি ভব্য প্রধান সিঁড়ি থেকে ধীর এবং সুরুচিপূর্ণ তালে ঠোক্কর খাওয়া হিলের আওয়াজ স্বীকৃতির অন্তর্গতাকে ভেঙে দিল এবং ঘরে একটি নতুন শক্তি নিয়ে এলো। নয়না শর্মা মেহরা, রোহনের স্ত্রী, একটি নিখুঁত সাদা শাড়ি পরে নামছিল, যা বৃষ্টির সন্ধ্যার বিষাদের বিপরীতে ছিল, দামি এবং তীক্ষ্ণ সুগন্ধের মেঘে ঢাকা। তার উপস্থিতি সবসময় বাড়িতে একটি শ্রদ্ধাময় নীরবতা চাপিয়ে দিত, কিন্তু এবার তার চোখ শিকারীর তীক্ষ্ণতায় দৃশ্যটি দেখছিল। তাৎক্ষণিকভাবে বুঝতে পারছিল যে তার ঘরে কিছু অস্বাভাবিক ঘটছে। এসব কি গোলমাল প্রিয়? উপর পর্যন্ত চিৎকার শোনা যাচ্ছে এবং তুমি জানো যে আমার অপ্রয়োজনীয় শব্দ কত অপছন্দ। নয়না একটি মিষ্টি এবং অনুশীলিত গলায় বলল, যদিও তার চোখ কান্নারত নৌকরানির দিকে সতর্কতার তীর ছুটছিল। রোহন তাৎক্ষণিক উত্তর দিল না। সে রাধার দিকে তাকিয়ে রইল, সেই অসম্ভব তথ্যকে প্রক্রিয়াকরণের চেষ্টা করছিল যা সে এইমাত্র পেয়েছে, এবং সেটাকে ঘটনাগুলোর আনুষ্ঠানিক সংস্করণের সাথে তুলনা করছিল। রাধা বাড়ির মালকিনের উপস্থিতিতে ভয় পাওয়ার পরিবর্তে তার মনে হল ক্রোধ তাকে সাহসের এক নতুন প্রেরণা দিয়েছে, যখন সে সেই মহিলাকে দেখল যাকে সে তার হৃদয়ের গভীরতায় জানত যে সে সব কিছুর জন্য দায়ী। আমি রোহন মালিককে বলছিলাম যে তাদের মা জীবিত আছেন, নয়না মালকিন, যে সাবিত্রী দেবী সেই রাতে মারা যাননি, যেমন আপনারা সবাই পুরো দুনিয়াকে বলেছিলেন। রাধা বাড়ির মালকিনের মুখোমুখি হয়ে স্পষ্ট করল, এক দৃঢ়তার সাথে, যা রোহনকেও অবাক করে দিল। নয়নার মুখ সাধারণত শান্তি এবং নিয়ন্ত্রণের এক নিখুঁত মুখোশ ভয়ের এক সূক্ষ্ম প্রকাশ দেখাল, যা 1 সেকেন্ডের এক অংশ পর্যন্তই ছিল, তার আগে যে অপমান এবং উপহাসের এক বিচলিত মুখে পরিবর্তিত হয়ে গেল। কিন্তু এটা কি অপমান? রোহন, তুমি কি এই নৌকরানীকে তোমার বেচারি মায়ের সম্পর্কে ভয়ানক গল্প বানিয়ে আমাদের অপমান করতে দেবে? নয়না চিৎকার করে উঠল তার স্বামীর কাছে গিয়ে, এবং তাকে বাহু ধরে তার উপর নিজের অধিকার জাহির করে। এটা কোনো মন গড়া কথা নয়, মালকিন। এটা সেই সত্য যা আমি নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি, সেই মাসগুলোতে যখন আমি সেই নরকের মতো হাসপাতালে কাজ করতাম। রাধা তার চোখ নিচু না করে উত্তর দিল, এটা জেনে যে এটাই সেই সময় যখন সে সবকিছু দাঁড়ি করে রাখবে। শ্রীমতী সাবিত্রীর সেই সোনার হার, যা পিয়ানোর উপর সেই ছবিতে দেখা যায়, তিনি সেটা কখনো খুলতেন না, কারণ তিনি বলতেন যে এটা তাদের ছেলের শেষ উপহার। রোহন তার মাথা দ্রুত ছবির দিকে ঘুরাল, যা ঘরের শোভা বাড়াচ্ছিল, যেখানে তার মা সেই শান্তির সাথে হাসছিলেন যার খুব অভাব অনুভব করত। এবং বাস্তবেই চিত্রিত হার অমোঘ ছিল। হার, সেই হার সেদিন গায়েব হয়ে গিয়েছিল যেদিন আমরা তাদের ভর্তি করিয়েছিলাম। ডাক্তার বলেছিলেন যে স্থানান্তরের সময় হারিয়ে গেছে, রোহন বিড়বিড় করে বলল। তার মনে হল যেন মানসিক ধাঁধার একটি টুকরো এমনভাবে ফিট হয়ে যাচ্ছে যে তার রক্ত জমিয়ে দিচ্ছে। নয়না তার স্বামীর বাহু আরও শক্ত করে ধরল, তার সুন্দর করে বানানো নখ তার কোটের কাপড়ে গেঁথে দিল, তাকে তার নিয়ন্ত্রণ এবং মনোবৈজ্ঞানিক চালাকির জালে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। দয়া করে রোহন, মূর্খ হইও না। এই মহিলা শুধু টাকা বা মনোযোগ চায়। অশিক্ষিত লোকদের নাটকের আবিষ্কার করে সভ্য পরিবার থেকে লাভ নেওয়া সাধারণ ব্যাপার। নয়না তিরস্কার করে ফিসফিস করে বলল, সাক্ষীকে অপবাদ দেওয়ার চেষ্টা করছিল, তার শব্দগুলো গভীর শিকড় গাড়ার আগে। নিশ্চয়ই সে কোনো বুড়ি পাগলকে দেখেছে যে তোমার মায়ের মতো দেখতে, এবং সে কোনো সস্তা হার চুরি করেছে। তুমি এক নৌকরানির ভ্রমের উপর বিশ্বাস করতে পারো না? কিন্তু রোহন ধীরে ধীরে তার স্ত্রীর আঁকড়ে ধরা থেকে নিজেকে ছাড়িয়ে নিল এবং রাধার দিকে এক পা এগিয়ে গেল। তাকে এত তীব্রতায় দেখছিল যে তার হাবভাব বা তার কাঁপা গলায় মিথ্যের কোনো চিহ্ন খুঁজে পেল না। সে তোমাকে আর কি বলেছে? যদি এটা সত্যি হয় যে তুমি তার সাথে কথা বলেছ, তাহলে আমাকে এমন কিছু বলো যা শুধু আমার মা জানতে পারেন, এমন কিছু যা দুনিয়ায় আর কেউ জানে না। রোহন ভারী গলায় প্রমাণের খোঁজে তার সুস্থতাকে নিশ্চিত বা খারিজ করার জন্য ব্যাকুল হয়ে বলল। রাধা তার চোখের অশ্রু তার হাতের তালু দিয়ে মুছে নিল এবং গভীর শ্বাস নিল। কক্ষ 217-র অন্ধকার ফিসফিসানো কথোপকথনকে তার স্মৃতিতে খুঁজছিল। সে আমাকে সেই লড়ি সম্পর্কে বলেছিল, মালিক, যা সে আপনাকে শৈশবে ভয়ের স্বপ্ন এলে গাইত, এবং যখন আপনি অন্ধকারের ভয়ে ঘুমাতে পারতেন না। রাধা ধীর গলায় বলতে শুরু করল। সে আমাকে বলেছিল যে গানগুলোতে একটি রূপোর নৌকার কথা ছিল, যা মেঘের মধ্যে চলত, এবং ক্যাপ্টেন আপনি ছিলেন তার জন্য তারকা খুঁজছিলেন।
রোহনের মনে হলো তার হাঁটু উত্তর দিচ্ছে এবং তাকে মাটিতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পিয়ানোর সাহায্য নিতে হলো। কারণ সেই গান মা এবং ছেলের মধ্যে একটি অন্তরঙ্গ রহস্য ছিল, যা সে কখনও কারো সাথে শেয়ার করেনি, এমনকি নয়নার সাথেও না। মানুষটির চোখে অশ্রু ভরে উঠল, যে তার মায়ের অনুপস্থিতি থেকে বাঁচতে বছরের পর বছর তৈরি করা ঠান্ডা দেওয়ালকে ভেঙে দিল। নয়না তার স্বামীর প্রতিক্রিয়া দেখে বুঝল যে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে, তাই সে তার কৌশল বদলানোর সিদ্ধান্ত নিল, ক্রোধ থেকে মিথ্যা চিকিৎসা চিন্তায় সরে যেতে। প্রিয়, তুমি খুব উত্তেজিত হয়ে গেছ। এই মহিলা তোমাকে সস্তা সংযোগ এবং ধারণার ব্যবহার করে আবেগগতভাবে হেরফের করছে, যাতে তোমাকে আঘাত করতে পারে। নয়না মিষ্টি গলায় হস্তক্ষেপ করল। রোহন এবং রাধার মধ্যে শারীরিকভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল, যাতে যে সম্পর্ক তৈরি হয়েছে তা ভেঙে দেওয়া যায়। আমি এখনই ডক্টর গুপ্তাকে ডাকছি, যাতে সে তোমাকে দেখতে আসে এবং এই মহিলাকে নিয়ে যায়, যে স্পষ্টভাবে তার মানসিক ক্ষমতা থেকে গ্রস্ত। ডক্টর গুপ্তার উল্লেখ রাধার মনে একটি ট্রিগারের মতো কাজ করল, যা সেই মানুষের ঠান্ডা আচরণকে মনে করিয়ে দিল, যার সাথে সে ক্লিনিকে শ্রীমতী সাবিত্রীর সাথে ব্যবহার করত, এবং কিভাবে সে রোগীদের না দেখে কাগজে স্বাক্ষর করত। সেই ডাক্তার এক শয়তান মালিক। সে ভালো করেই জানত যে আপনার মা সুস্থ ছিলেন এবং তাদের বন্দি ও চুপ রাখার জন্য টাকার খাম নিত। রাধা চিৎকার করে উঠল, ঘরের কোথাও না দেখিয়ে ইশারা করে যেন ডাক্তার সেখানে উপস্থিত। রোহন সম্পূর্ণ নীরবতার আদেশ দিয়ে হাত তুলল। তার মন বিরোধী আবেগের এক ঝড় ছিল, কিন্তু সন্দেহ ইতিমধ্যে তার হৃদয়ে অপরিবর্তনীয়ভাবে বসে গিয়েছিল। থামো তোমরা দুজন, আমাকে ভাবতে এবং এই সব কিছু প্রক্রিয়াকরণ করতে শান্তি দরকার, যা আমার নিজের বাড়িতে ঘটছে। রোহন এমন এক অধিকারের সাথে আদেশ দিল যা সে বহু বছর ধরে ব্যবহার করেনি। নয়নাকে অবাক করে যে অপমানিত হয়ে পিছিয়ে গেল। রাধা, তোমার ঘরে যাও এবং ততক্ষণ বাইরে বেরিও না যতক্ষণ না আমি তোমাকে ডাকি। আমি চাই না যে তুমি এই বিষয়ে বাড়ির অন্য কোনো নৌকরের সাথে কথা বলো। নৌকরানি বিনয়ের সাথে মাথা নাড়ল, এটা জেনে যে সে সত্যের বীজ বপন করে দিয়েছে এবং এখন এটা মালিকের বিবেকের ওপর নির্ভর করবে যে সেই বীজ অঙ্কুরিত হবে নাকি মরে যাবে। নয়না তাৎক্ষণিক তাকে চাকরি থেকে বরখাস্ত করার যুক্তি দিয়ে বিরোধিতা করার চেষ্টা করল, কিন্তু রোহনের বরফের মতো ঠান্ডা দৃষ্টি তাকে থামিয়ে দিল। তার লাল রঙের ঠোঁটে শব্দগুলো জমিয়ে দিল। যখন রাধা ঘর থেকে বেরিয়ে গেল, তখন ঘর আবার নীরবতায় ডুবে গেল। কিন্তু এবার এটা শান্তির নীরবতা ছিল না, বরং সন্দেহ এবং অমীমাংসিত প্রশ্নে ভরা। রোহন তার স্ত্রীর দিকে ঘুরল, তাকে এক অচেনা মানুষের মতো দেখছিল। প্রথমবার তার ভঙ্গির কঠোরতা এবং তার স্বচ্ছ চোখে কষ্ট করে লুকানো ভয় দেখছিল। ডক্টর গুপ্তা, আমাকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে আমার মায়ের সব দেখতে দেননি কেন? নয়না রোহন এক ভয়ানক শান্তির সাথে প্রশ্ন করল, যা তার স্ত্রীকে কষ্ট করে থুতু গিলতে বাধ্য করল। তুমি জানো প্রিয়, এটা তোমার ভালোর জন্য ছিল। হার্ট অ্যাটাকে তাকে খুব খারাপ করে দিয়েছিল এবং সে চেয়েছিল যে তুমি তাকে জীবনে যেমন ছিল সুন্দর এবং শান্ত তেমনই মনে রাখো। সে উত্তর দিল। সেই অজুহাতটি বছরের পর বছর ধরে কাজ করছিল, তা পুনরাবৃত্তি করে। কিন্তু এবার শব্দগুলো ফাঁপা মিথ্যে লাগছিল, যেন একটি কাঁচের মুদ্রা কাঁচের টেবিলে পড়ে তার মূল্যহীনতা প্রকাশ করে। রোহন জানালার দিকে চলে গেল এবং বৃষ্টি দেখল। রাধা যার উপর নৌকা এবং মেঘ সম্পর্কে বলেছিল তা মনে করে। আমার মা সবসময় বলতেন যে মিথ্যের ছোট পা হয় এবং সত্য যত দেরিতেই হোক না কেন সবসময় তার ঋণ সুদসহ আদায় করতে আসে। রোহন নিজের সাথে বিড়বিড় করে বলল। তার মনে হলো যেন তার ভিতরে দুঃখের জায়গায় ক্রোধ নেওয়া শুরু করেছে। নয়না সতর্কতার সাথে পিছন থেকে এলো এবং তার স্বামীর কাঁধে হাত রাখল। একটি আরামদায়ক মালিশ করার চেষ্টা করল, যা আগে সবসময় তার সন্দেহ দূর করতে কাজে লাগত। তুমি কি কাজের চাপে আছো আমার প্রিয়? কাল এসব তোমার কাছে এক নৌকরানি দ্বারা তৈরি এক অদ্ভুত খারাপ স্বপ্ন লাগবে, সে তার কানের কাছে ফিসফিস করে বলল। রোহন স্পর্শে উত্তেজনা অনুভব করল, একটি শারীরিক ঘৃণা যা সে আগে কখনো সেই মহিলার প্রতি অনুভব করেনি, যার সাথে সে তার জীবন এবং তার বিছানা ভাগ করে নিত। সে হঠাৎ আলাদা হয়ে গেল এবং ঘরের বাইরে চলে গেল। নয়নাকে একা আয়নায় তার প্রতিবিম্ব এবং এই বাড়তে থাকা ভয়ের সাথে ছেড়ে দিল যে তার মিথ্যার সাম্রাজ্য ধসে পড়তে চলেছে। সেই রাতে মেহরা হাভেলি একটি অশান্ত অন্ধকারে ডুবে গেল, যেখানে কেউ সত্যিকারের ঘুমাতে পারেনি। প্রত্যেকে তার নিজের চিন্তা এবং ভয়ে আটকে ছিল। রোহান তার অফিসে বন্ধ হয়ে গেল, পুরনো ছবির অ্যালবাম এবং আইনি দলিল দিয়ে ঘিরে। কোনো অসঙ্গতির খোঁজে যা সে তার যন্ত্রণায় উপেক্ষা করে দিয়েছে। নয়না তার ঘরে ধীর গলায় ফ্রেন্টেক কল করছিল। তার নোক কামড়াচ্ছিল এবং একটি খাঁচায় বন্দি পশুর মতো এদিক ওদিক হাঁটছিল, যে বিপদ অনুভব করে। রাধা তার ছোট নৌকরানির ঘরে প্রার্থনা করছিল, তার হাতে একটি পুরনো মালা শক্ত করে ধরে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে তিনি রোহান মালিককে আসন্ন সামনাসামনি হওয়ার শক্তি দেন। এবং বাইরে বৃষ্টি পড়ছিল, বাইরের দুনিয়াকে ধুয়ে দিচ্ছিল। যখন বাড়ির ভিতরে নৈতিক ময়লা পৃষ্ঠে উঠে আসছিল,
রোহন একটি ভুলে যাওয়া ড্রয়ারে তার মায়ের একটি পুরনো ডায়েরি পেল, যেখানে সে ভর্তি হওয়ার আগে তার চিন্তা এবং উদ্বেগ লিখত, এবং সে কৌতূহলের সাথে পড়তে শুরু করল সূত্রের খোঁজে। শেষ পাতাগুলোতে কাঁপা হাতের লেখা ভয়ের কথা বলছিল, তার নিজের বাড়িতে নিজেকে দেখা অনুভব করার এবং তার ছেলের নতুন স্ত্রীর প্রতি অবিশ্বাসের। সে আমাকে এমনভাবে দেখে যেন আমি কোনো বাধা, যাকে সরিয়ে দেওয়া উচিত, এবং আমার ভয় হয় যে আমার ছেলে ভালোবাসায় এত অন্ধ যে এটা দেখতে পাবে না। রোহান উচ্চস্বরে পড়ল। তার মনে হলো যেন তার চোখ থেকে অশ্রু ঝরছে যখন সে তার মায়ের লেখা চিনতে পারল। সন্দেহ নিশ্চয়তায় পরিণত হল, এবং নিশ্চয়তা কর্মের এক অপরিহার্য প্রয়োজনে পরিণত হল, যাতে জানা যায় যে সেই ক্লিনিকের দেওয়ালের পিছনে আসলে কি হয়েছে। ইতিমধ্যে নয়না তার শয়নকক্ষের চিমনিতে কাগজ পোড়াচ্ছিল। সেটা দেখছিল যে কিভাবে লেলিহান শিখা রশিদ এবং নোটগুলোকে গিলে ফেলছে, যা তাকে দোষী সাব্যস্ত করতে পারত যদি কেউ গভীর তদন্ত করার সিদ্ধান্ত নেয়। আগুন থেকে ঝলমলে তার মুখে অনুশোচনা নয়, বরং তার অবস্থান এবং আরামকে যে কোনো মূল্যে, এমনকি তার পথে আসা যে কোনো ব্যক্তিকে ধ্বংস করে বাঁচানোর এক ঠান্ডা দৃঢ় সংকল্প দেখা যাচ্ছিল। সে জানত না যে ভাগ্য ইতিমধ্যে পাশা ফেলে দিয়েছে এবং খেলা বদলে গেছে। এখন সে মাস্টার খেলোয়াড় নয়, বরং তার নিজের কর্মের শিকার হয়ে গেছে। ভোর ধীরে ধীরে এবং ধূসর রঙের এলো। রোহানকে প্রস্তুত এবং যাওয়ার জন্য প্রস্তুত পাওয়া গেল। তার অনিদ্রায় লাল হয়ে যাওয়া চোখে স্টিলের মতো দৃঢ় সংকল্প ঝলমল করছিল। সে ততক্ষণ বিশ্রাম করবে না যতক্ষণ না সত্য না পায়, যদিও সেই সত্য সে, যা তার জীবন, তার বিয়ে এবং এক ছেলে হিসেবে তার পরিচয় সম্পর্কে জানত, সব কিছু ভেঙে দেয়। দোহকের গল্প সেই বৃষ্টির রাত থেকে অনেক আগে শুরু হয়েছিল, সেই রোদেলা দিনগুলোতে যখন মেহরা হাভেলি এখনও শ্রীমতী সাবিত্রী দেবীর সত্যিকারের হাসি এবং দয়ালু অধিকারে গুঞ্জরিত হতো। তারা তার মৃত স্বামীর সাথে মিলে ইটে ইট দিয়ে পারিবারিক সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং তাদের বাড়িতে দৃঢ়তা এবং বিনা শর্তে ভালোবাসার মিশ্রণ দিয়ে শাসন করত, যা পরিবারকে একত্রিত রেখেছিল। রোহন ছিল তাদের গর্ব, একজন শিক্ষিত এবং সংবেদনশীল ব্যক্তি যে তাদের ব্যবসার জন্য প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। কিন্তু তার নরম হৃদয়ও এক গুণ, যার সম্পর্কে সাবিত্রী দেবীর ভয় ছিল যে সেটা তার ধ্বংস হবে। নয়না শর্মার রোহনের জীবনে আগমন এক ঠান্ডা হাওয়ার মতো ছিল, যা একটি খারাপ বন্ধ জানালা দিয়ে ভিতরে ঢোকে। প্রথমে সূক্ষ্ম, কিন্তু সময়ের সাথে পুরো পরিবেশকে জমিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন। নয়না এক পতনশীল সম্মানিত পরিবার থেকে এসেছিল। সে রোহনের মধ্যে শুধু এক স্বামী নয়, বরং সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চাবি দেখেছিল, যা সে জন্মের অধিকার থেকে পাওয়ার হকদার মনে করত। নয়নার রোহনের বাগদত্তা হিসাবে হাভেলিতে পা রাখার প্রথম দিন থেকেই তার এবং পরিবারের মুখিয়ার মধ্যে এক নীরব এবং অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যা শিক্ষিত হাসি এবং ফাঁপা প্রশংসার নিচে লুকানো ছিল। সাবিত্রী দেবী বছরের তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি দিয়ে তাৎক্ষণিক তার ভবিষ্যৎ বউয়ের অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা এবং রোহনের প্রতি তার আচরণের সত্যিকারের উষ্ণতার অভাব অনুভব করেছিলেন। সেই মহিলা তোমাকে চায় বেটা, কিন্তু সেই নিজেকে এবং যা তুমি প্রতিনিধিত্ব করো তাকে বেশি চায়। সাবিত্রী দেবী এক দুপুরে বাগানে গোলাপের ছাঁটাই করতে করতে তাকে সতর্ক করেছিলেন। রোহন নয়নার ভালোবাসা এবং চমকপ্রদ সৌন্দর্যে অন্ধ হয়ে তার মায়ের চিন্তাকে এক প্রাকৃতিক ঈর্ষা হিসাবে খারিজ করে দিয়েছিল, যে তার ছেলের হৃদয়ে তার জায়গা হারানোর ভয় পাচ্ছে। বিয়ে অত্যধিক জাঁকজমকের সাথে হয়েছিল, প্রায় পুরোপুরি নয়না দ্বারা আয়োজিত, যে নিশ্চিত করেছিল যে প্রতিটি বিস্তারিত টাকা এবং শক্তির শোরগোল তোলে। একবার বাড়িতে শ্রীমতী মেহরা হিসাবে বসে যাওয়ার পর নয়না তার মায়ের প্রভাব থেকে রোহনকে আলাদা করার জন্য একটি ব্যবস্থিত এবং ধীর অভিযান শুরু করল। আবেগগত হেরফেরকে তার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে সে সূক্ষ্মভাবে অভিযোগ করত যে সাবিত্রী দেবী হস্তক্ষেপ করেন, যে সে তার কাপড় পরার বা বাড়ি চালানোর পদ্ধতির সমালোচনা করেন, সব সময় তার স্বামীর চোখে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করে। আমি শুধু চাই যে আমরা এক আধুনিক পরিবার হই রোহন, কিন্তু তোমার মা পুরনো রীতিনীতি থেকে আঁকড়ে থাকেন এবং আমার মনে হয় এটা কখনো আমার বাড়ি হবে না। নয়না শোয়ার ঘরের অন্তরঙ্গতায় কাঁদত। রোহন তার মায়ের প্রতি প্রেম এবং তার স্ত্রীকে খুশি করার ইচ্ছার মধ্যে আটকে ধীরে ধীরে মাটি ছেড়ে দিচ্ছিল। সাবিত্রী দেবীর থেকে আরও নমনীয় হতে এবং ঘরের সিদ্ধান্ত থেকে ধীরে ধীরে সরে যাওয়ার অনুরোধ করতে শুরু করল। সাবিত্রী দেবী তার ছেলের ভালোবাসার জন্য এবং বড় সংঘর্ষ এড়াতে পিছিয়ে যেতে প্রস্তুত হয়ে গেলেন, এটা না জেনে যে প্রতিটি ছাড় তার নিজের কফিনে আরেকটি পেরেক ছিল।
অনন্যা প্রথম এবং একমাত্র নাতনির জন্মের সাথে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হয়ে গেল, কারণ সাবিত্রী দেবী তার সব ভালোবাসা শিশুটির উপর ঢেলে দিয়েছিলেন, যা নয়নার মধ্যে ঈর্ষার রোগ বাড়িয়ে দিয়েছিল। দাদি ঘণ্টার পর ঘণ্টা শিশুর জন্য গান গাইতেন, তাকে প্রার্থনা করতে শেখাতেন এবং তাকে পারিবারিক গল্প শোনাতেন। একটি এমন বন্ধন তৈরি করছিলেন যাকে নয়না তার মাতৃত্বের জন্য সরাসরি হুমকি মনে করত। আমি চাই না যে তুমি তাকে এই পুরনো কথায় নষ্ট করো। রোহন, তোমার মা শিশুর প্রতি জুনুনি হয়ে গেছে এবং আমাকে মা হবার জায়গা দেয় না, নয়না যুক্তি দিত। এটা ইঙ্গিত দিতে শুরু করল যে বুড়ি মহিলা বাস্তবতার বোধ হারিয়ে ফেলছে। তখন থেকে ছোটখাটো ঘরের দুর্ঘটনা ঘটতে শুরু করল, যেগুলোকে নয়না সাবিত্রী দেবীর অসাবধানতা বলে মনে করত, যেমন গ্যাস খোলা রেখে দেওয়া বা দরজা বন্ধ না করা। আসলে এটা নয়নাই ছিল যে এই ঘটনাগুলো ঘটাত, বস্তুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় রাখত বা আলো নিভিয়ে দিত, যাতে তার শাশুড়িকে বিভ্রান্ত করতে পারে এবং তারপর রোহনের সামনে তাকে বুড়ো বয়সের অসুস্থতার অভিযোগ দিতে পারে। সাবিত্রী দেবী যদিও বুড়ি ছিলেন, পুরোপুরি সচেতন ছিলেন এবং তার বউ দ্বারা বিছানো জাল চিনতে পারতেন, কিন্তু প্রতিবার যখন সে নিজের প্রতিরক্ষা করার চেষ্টা করত, তখন সে তার ছেলের কানে পাগলামি লাগত। রোহন, আমি সেই চুলা জ্বলন্ত অবস্থায় ছাড়িনি। আমি কসম খাচ্ছি যে চা বানানোর পর আমি সেটা বন্ধ করে দিয়েছিলাম। সাবিত্রী দেবী দুঃখের সাথে তার কাছে বলেছিলেন, এটা দেখে যে তার ছেলের চোখে সন্দেহ কিভাবে বাড়ছে। মা, হয়তো তুমি ভুলে গেছ, তোমার বয়সে ভুলে যাওয়া স্বাভাবিক, চিন্তা করো না। সে অনুগ্রহ করে উত্তর দিয়েছিল, সেই শব্দগুলো পুনরাবৃত্তি করে যা নয়না তাকে রাতে ফিসফিস করে বলত। সাবিত্রী দেবীর হতাশা দিন দিন বাড়তে থাকল, যখন তিনি দেখলেন যে তার কথা তার বউয়ের পুরোপুরি গড়া মিথ্যার সামনে কিভাবে তার মূল্য হারাচ্ছে। নিজেকে তার নিজের বাড়িতে দ্রুত আটকে পড়া অনুভব করছিলেন। নয়না প্রতি পারিবারিক রাতের খাবারের সুযোগ নিত, যাতে সাবিত্রী দেবীর কথিত ভুলগুলো উন্মোচিত করতে পারে। তাকে এক মিথ্যা সহানুভূতির সাথে দেখত, যা বুড়ি মহিলাকে যে কোনো সরাসরি অপমানের চেয়েও বেশি অপমানিত করত। নয়নার পরিকল্পনার এই পর্যায়ে শেষ আঘাত ছিল ড আনন্দ গুপ্তাকে পারিবারিক বৃত্তে অন্তর্ভুক্ত করা, যাকে একটি আকস্মিক বন্ধু এবং চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। গুপ্তা এক উচ্চাকাঙ্ক্ষী এবং অসৎ ব্যক্তি ছিল, যার জুয়ার ঋণ ছিল, যা তাকে দুর্বল করে দিয়েছিল, এবং তার পেশাদার নৈতিকতা সবচেয়ে ভালো দাম দিতে প্রস্তুত ছিল। নয়না তার সাথে এক চ্যারিটি অনুষ্ঠানে দেখা করেছিল এবং দ্রুত তার মধ্যে তার পরিকল্পনার আদর্শ সঙ্গী চিনে নিয়েছিল, যাতে সরাসরি তার হাত গন্ধ না করে বিরক্তিকর বুড়ি মহিলা থেকে মুক্তি পায়। আমার শাশুড়ি খুব অসুস্থ। ডাক্তার, আমাদের স্বামীকে বাস্তবতা স্বীকার করতে সাহায্য করার জন্য একটি পেশাদার এবং গোপনীয় মতামত দরকার। নয়না তার প্রথম ব্যক্তিগত সাক্ষাতে তাকে বলেছিল, ডাক্তারের পকেটে একটি মোটা খাম গলিয়ে দিয়ে। গুপ্তা তাৎক্ষণিক বার্তা বুঝে নিয়েছিল এবং হাভেলিতে নিয়মিত যাতায়াত শুরু করেছিল। সাবিত্রী দেবীকে ক্লিনিক্যাল চোখে দেখছিল এবং তার চামড়ার নোটবুকে অস্তিত্বহীন লক্ষণগুলো নোট করছিল। গুপ্তা রোহানের বিশ্বাস জয় করেছিল। নিজেকে সহানুভূতিপূর্ণ এবং চিন্তিত দেখিয়ে সাধারণ বুড়ো বয়সের আচরণকে গুরুতর মনোবৈকল্যের লক্ষণ হিসেবে বোঝাতে জটিল চিকিৎসা শব্দ ব্যবহার করে। রোহন, তোমার মায়ের মন যতটা দ্রুত আমরা ভাবছিলাম তার চেয়ে অনেক দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। এই ভুলে যাওয়ার কথাগুলো শুধু এক নিউরোডিজেনারেটিভ অবস্থার হিমশৈলের ডগা। ডাক্তার এক দুপুরে অফিসে সিদ্ধান্ত ঘোষণা করল। রোহান ভয় পেয়ে এবং নির্ণয় খণ্ডন করার জন্য কোনো চিকিৎসা জ্ঞান না থাকায় তার মাকে সেই শক্তিশালী মহিলা হিসেবে দেখা বন্ধ করে দিল, বরং এক দুর্বল রোগী হিসেবে দেখতে শুরু করল, যাকে সবসময় নজরদারির প্রয়োজন। সাবিত্রী দেবী তার ছেলের সাথে একা কথা বলার চেষ্টা করেছিলেন, তাকে তার স্ত্রী এবং ডাক্তারের মধ্যে অদ্ভুত জোট সম্পর্কে সতর্ক করতে, কিন্তু তার শব্দগুলোকে তার অসুস্থতার নির্দিষ্ট পাগলামির ভ্রম হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। সাবিত্রী দেবীর তার নিজের বাড়িতে একাকিত্ব পূর্ণ হয়ে গেল, যেখানে সে সেই নৌকরদের দ্বারা ঘিরে ছিল যারা কথা বলার সাহস করত না, এবং এক পরিবার দ্বারা ঘিরে যারা তাকে দয়া বা তিরস্কার দিয়ে দেখত। নয়না সাবিত্রী দেবীর ছোট অনন্যা পর্যন্ত পৌঁছানো নিষিদ্ধ করতে শুরু করল, এই অভিযোগ তুলে যে বুড়ি মহিলা মানসিক বিভ্রমের মুহূর্তে শিশুর জন্য বিপজ্জনক। এটা সাবিত্রী দেবীর হৃদয় ভেঙে দিয়েছিল, যিনি তার নাতনির হাসি বাগানে শুনে ঘণ্টার পর ঘণ্টা তার ঘরে কাঁদতেন, কিন্তু তার কাছে যেতে পারতেন না। এটা নিরাপত্তার জন্য মা, বুঝতে চেষ্টা করো যে তুমি ঠিক নেই, রোহান ভাঙা হৃদয়ে তাকে বলেছিল। নয়না এবং গুপ্তা যে স্ক্রিপ্ট তার জন্য লিখেছিল তা পুনরাবৃত্তি করে।
বুড়ি মহিলা প্রার্থনা এবং সিতারে আশ্রয় নিয়েছিলেন, উদাস সুর বাজাতেন, যা বাড়িতে এক প্রেতাধীন বিলাপের মতো গুঞ্জরিত হতো, যা নয়নাকে গভীরভাবে বিরক্ত করত। এই শব্দ আমাকে পাগল করে দেবে। রোহান, তোমাকে কিছু করতে হবে, আমরা সবসময় এক অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকতে পারি না। নয়না অভিযোগ করত, তার ভয়ানক পরিকল্পনায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিত। এক রাতে নয়না নিশ্চিত ঘটনাটি ঘটাল। ঘরে এক মূল্যবান ফুলদানি ভেঙে ফেলল এবং তার বাহুতে কয়েকটি আঁচড় লাগাল। পুরো বাড়িকে জাগিয়ে তোলার জন্য চিৎকার করে। যখন রোহন দৌড়ে এলো তখন তাকে নয়না মেঝেতে কাঁদতে দেখা গেল এবং সাবিত্রী দেবী কাছে দাঁড়িয়ে, শব্দ এবং দৃশ্যে বিভ্রান্ত। সে আমার ওপর আক্রমণ করেছে। রোহন, তোমার মা আমার ওপর আক্রমণ করেছে কারণ সে বলে যে আমি তার বাড়ি চুরি করেছি। নয়না চিৎকার করে উঠল, বুড়ি মহিলার দিকে ইশারা করে, যে তাকে ভয় এবং অবিশ্বাস দিয়ে দেখছিল। আমি কিছু করিনি বেটা, আমি নিচে এসেছিলাম কারণ আমি একটি শব্দ শুনেছিলাম। সে আগে থেকেই মেঝেতে ছিল। সাবিত্রী দেবী নিজের প্রতিরক্ষা করলেন, কিন্তু পরিস্থিতিগত সাক্ষ্য এবং নয়নার অভিনয় অনেক বেশি বিশ্বাসযোগ্য ছিল। রোহন ভয় পেয়ে এবং এটা মেনে নিয়ে যে তার মা তার কাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সেই সিদ্ধান্ত নিল যা তার জীবনকে চিরস্থায়ী অপরাধবোধ দিয়ে চিহ্নিত করবে। তারা তাৎক্ষণিক ডক্টর গুপ্তাকে ডাকল, যে একটি ব্যক্তিগত অ্যাম্বুলেন্স এবং আগে থেকে প্রস্তুত প্রবেশ আদেশ নিয়ে এলো, যেন সে কলের অপেক্ষা করছিল। এটা এক আক্রমণাত্মক মনোবিকারের আক্রমণ। রোহন এখন বাড়িতে থাকা নিরাপদ নয়, তাদের নিয়ন্ত্রণ করা এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন, ডাক্তার বলল, যখন 2 নার্স সাবিত্রী দেবীকে ধরে রেখেছিল। বুড়ি মহিলা চিৎকার করেননি এবং শারীরিকভাবে লড়াইও করেননি, শুধু তার ছেলের চোখে এত গভীর হতাশা দিয়ে তাকিয়েছিলেন যে তার আত্মা জমে গিয়েছিল। আমাকে যেতে দিও না আমার বেটা, আমি পাগল নই, সে মিথ্যে বলছে, সাবিত্রী দেবী ফিসফিস করে বলেছিলেন যখন তাদের সেই বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা তিনি নিজে তৈরি করেছিলেন। রোহন দরজায় দাঁড়িয়ে রইল, নয়নাকে জড়িয়ে ধরে, যে তার বুকে মিথ্যে অশ্রু ঝরাচ্ছিল। অ্যাম্বুলেন্সের আলো দেখতে দেখতে তার মাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে। সেই রাতে হাভেলিতে এক কবরস্থানের নীরবতা নেমে এলো, যাকে শুধু বৃষ্টির আওয়াজ ভেঙেছিল, যা বৃষ্টি শুরু করেছিল আসন্ন গোছরগুলোর বিষাদের পূর্বাভাস দিয়ে। নয়না রান্নাঘরে 1 গ্লাস মদ পান করল, মাসের পর মাসে প্রথমবার হাসল। অবশেষে নিজেকে তার চারপাশের সবকিছুর একমাত্র মালকিন অনুভব করছিল। সে জানত না যে এক মায়ের ভালোবাসা এমন এক শক্তি যা দেওয়াল, মিথ্যে। এক পাথরের মুখওয়ালা নার্স তাকে বলল, যখন সে তার জিনিসপত্র একটি কালো প্লাস্টিকের ব্যাগে রেখে দিল। সাবিত্রী দেবী তার সংযম বজায় রাখার চেষ্টা করলেন, যতটা সম্ভব লম্বা হয়ে দাঁড়িয়ে দেখাতে যে তারা তার গয়না ছিনিয়ে নিতে পারে, কিন্তু তার জন্মগত অভিজাত্য নয়। রোহন 1 সপ্তাহ পর ক্লিনিক পরিদর্শনে এলো। তার মাকে দেখার জন্য উৎসুক ছিল এবং এটা নিশ্চিত করার জন্য যে তাকে সবচেয়ে ভালো যত্ন দেওয়া হচ্ছে, যেমন গুপ্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও সাক্ষাৎ ডাক্তার এবং নয়না দ্বারা সতর্কতার সাথে আয়োজিত হয়েছিল, যাতে এটা একটি আবেগপূর্ণ বিপর্যয় হয় যা মিথ্যা নির্ণয়কে নিশ্চিত করে, সাক্ষাতের আগে গুপ্তা সাবিত্রী দেবীকে শক্তিশালী ঘুমের ওষুধের একটি উচ্চ মাত্রা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে তিনি অবসন্নতা এবং বিভ্রান্তির অবস্থায় চলে যান, অসংলগ্ন শব্দ বিড়বিড় করতে শুরু করেন। যখন রোহন ঘরে প্রবেশ করল, তখন সে তার মাকে হারিয়ে যাওয়া দৃষ্টিতে দেখল, হালকা লাল টপকাতে, এবং তাকে তাৎক্ষণিক চিনতে না পারায় তার হৃদয় হাজার টুকরো হয়ে গেল। মা, এ আমি রোহন, আমি তোমাকে দেখতে এসেছি, সে তার আলগা হাত ধরে বলল। তার বুদ্ধিমান চোখে স্বাভাবিক ঝলক দেখার আশা করছিল। সাবিত্রী দেবী তার মনকে ঘোলাটে করা রাসায়নিক কুয়াশার সাথে লড়াই করে তার ছেলের ওপর দৃষ্টি কেন্দ্রীভূত করতে সফল হলেন এবং কথা বলার চেষ্টা করলেন, কিন্তু তার জিভ তার মুখে ভারী এবং অদক্ষ লাগছিল। আমাকে বাইরে নিয়ে যাও, এটা একটা ফাঁদ, সে এক অক্লান্ত প্রয়াসে স্পষ্ট করে বললেন, কিন্তু রোহনের কাছে সেগুলো শুধু গলার স্বর এবং অগোছালো বাক্যাংশ ছিল। গুপ্তা ঘরে এক ভয়াবহ রক্ষকের মতো উপস্থিত ছিলেন। রোহনের কাঁধে এক সহানুভূতিপূর্ণ হাত রেখে দুঃখের সাথে মাথা নাড়লেন। আমার খুব আফসোস হচ্ছে রোহন, অসুস্থতা দ্রুত বাড়ছে। তার মন খুব বেশি খারাপ হয়ে গেছে এবং কখনো কখনো বাস্তবতা তার পাগলামির ভ্রমের সাথে মিশে যায়, ডাক্তার ধীর গলায় ব্যাখ্যা করলেন। রোহন কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল, এটা বিশ্বাস করে যে তার মা এখন আর সেখানে নেই। শুধু একটি খালি খোলস বাকি আছে, যা থেকে নয়নাকে তাকে বারবার ফিরে না আসার জন্য রাজি করানো সহজ হয়ে গেল,
যাতে সে অপ্রয়োজনীয়ভাবে বিব্রত না হয়। মাসগুলো কেটে যাওয়ার সাথে সাথে রোহনের সাক্ষাৎ আরও ছিটে ফোটা হয়ে গেল। যাতে তিনি তার হেয়ারফেয়ার আচরণ নিয়ে চিন্তা করতে পারেন। সেই অন্ধকারে সাবিত্রী দেবী প্রায় ভেঙে পড়েছিলেন, কিন্তু তার ছেলে এবং তার নাতনি অনন্যার ছবি তাকে শ্বাস নেওয়া এবং পাগলামির বিরোধিতা করার শক্তি দিয়েছিল, যা তাকে গিলে ফেলার হুমকি দিচ্ছিল। আমি তাদের আমাকে সত্যিকারের পাগল হওয়ার সুখ দেব না। আমি এখান থেকে বেরিয়ে যাব এবং তাদের দেখিয়ে দেব যে সাবিত্রী দেবী মেহরা কে। তিনি তার কুঠুরির একাকিত্বে নিজের সাথে প্রতিশ্রুতি করলেন। সেই বিচ্ছিন্নতার পরেই রাধা ক্লিনিকে কাজ করতে এলো। এক সরল কিন্তু ভালো হৃদয়ের যুবতী, যার পরিবারের ভরণ পোষণের জন্য টাকার প্রয়োজন ছিল। রাধাকে কঠিন রোগীদের ওয়ার্ডে নিয়োগ করা হয়েছিল, যেখানে সাবিত্রী দেবী ছিলেন, এবং প্রথম দিন থেকেই সে কক্ষ 217 বুড়ি মহিলায় কিছু আলাদা দেখেছিল। অন্য রোগীদের বিপরীতে যারা চিৎকার করত বা খালি জায়গায় তাকিয়ে থাকত, সাবিত্রী দেবী তাকে শিষ্টাচার এবং মর্যাদার সাথে অভিবাদন করেছিলেন, যা তার মনোবিকারের ক্লিনিক্যাল ইতিহাসের সাথে মিলত না। সুপ্রভাত বেটি, আমার ঘর পরিষ্কার করার জন্য ধন্যবাদ। এটা একটা কঠিন কাজ হবে, সাবিত্রী দেবী এক সকালে তাকে বললেন। তার গলা এবং তার দৃষ্টির স্পষ্টতা থেকে রাধা অবাক হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ঝাড়ু দেওয়া এবং চাদর বদলানোর মাঝে দুই মহিলার মধ্যে এক নীরব মিলন গড়ে উঠল, যা পারস্পরিক সম্মান এবং রাধার সেই অন্তর্দৃষ্টির ওপর ভিত্তি করেছিল যে কিছু ঠিক নেই। সাবিত্রী দেবী সাবধানে রাধাকে তার জীবনের টুকরো, তার পিয়ানো বাজানো ছেলে, তার গোলাপের বাগান, সেই বিশ্বাসঘাতকতা সম্পর্কে বলতে শুরু করলেন, যা তাকে সেখানে পৌঁছেছিল, মেয়েটির আনুগত্যের পরীক্ষা নিতে। রাধা মন্ত্রমুগ্ধ এবং ভয় পেয়ে শুনত। এটা অনুভব করত যে মহিলা পুরো সংলগ্নতার সাথে কথা বলছেন, এবং তার গল্পগুলো উচ্চ সমাজের সেই খবরের সাথে মিলে যায় যা সে কখনো কখনো পুরনো পত্রিকায় পড়ত। আপনি পাগল নন শ্রীমতী সাবিত্রী, আপনি তো এখানে কাজ করা অনেক ডাক্তারের চেয়ে বেশি বুদ্ধিমান। রাধা একদিন ফিসফিস করে বলল, বিশ্বাসের এক চুক্তি সিল করে। সাবিত্রী দেবী মাসের পর মাস ধরে প্রথমবার কাঁদলেন, যখন তিনি বৈধ অনুভব করলেন এটা জেনে যে আরেকজন বাস্তবতা দেখছে, এবং গুপ্তা দ্বারা তৈরি মিথ্যা নয়। নীরবতার ষড়যন্ত্র মেহরা পরিবারের গলায় এক ফাঁসির ফাঁদের মতো চেপে বসছিল। সত্যকে গলা টিপে ধরার জন্য প্রতিবার আরও শক্ত করে চেপে ধরছিল। পরিকল্পনা কার্যকর করার দিন কাছে আসছিল, এবং ক্লিনিকে সাবিত্রী দেবী এক অকথ্য অস্থিরতা অনুভব করছিলেন, এক গভীর পূর্বাভাস যা তার ত্বকে রোমাঞ্চ তুলে দিয়েছিল। তিনি রাধাকে তার সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে দিলেন, যা তিনি গদির একটি ছিদ্রে লুকিয়ে রাখতে সফল হয়েছিলেন, সেই মালা যা রোহান শৈশবে তাকে উপহার দিয়েছিল। এটা রেখে দাও বেটি, এবং যদি কোনোদিন আমার সাথে কিছু হয় বা আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার ছেলেকে খুঁজে বের করো এবং এটা তাকে দিয়ে দিও, সে এর অর্থ বুঝবে। তিনি তাকে তাৎক্ষণিকভাবে দিয়ে দিলেন। রাধা মালা তার পোশাকে লুকিয়ে রাখল, মিশন সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিল। এটা জানত না যে ভাগ্য তাকে যতটা সে কল্পনা করেছিল তার চেয়ে অনেক আগেই পরীক্ষা নেবে। মিথ্যার সঠিক ঝড় ফেটে পড়তে চলেছিল, এবং শুধু এক পরিচ্ছন্নতা কর্মচারীর নাজুক প্রতিশ্রুতিপূর্ণ অন্ধকারের বিরুদ্ধে আশার রূপে বেঁচেছিল। শান্তিধাম আরোগ্য কেন্দ্র একটি পুরনো ভবন ছিল, যার স্থাপত্য ব্রুটালিস্ট ছিল। ধূসর কংক্রিটের দেওয়াল ছিল যা সেই সামান্য রোদকেও শুষে নিত, যা তার খসখসে এবং ঠান্ডা পৃষ্ঠকে ছোঁয়ার সাহস করত। ভিতরে পরিবেশ শিল্পজাত কীটনাশক, বাসি খাবার এবং দশকের পর দশক জমে থাকা মানবিক হতাশার সূক্ষ্ম কিন্তু অমোঘ গন্ধের এক দমবন্ধকর মিশ্রণ ছিল। শ্রীমতী সাবিত্রী দেবীর জন্য, যিনি কাঠ, মখমল এবং তাজা ফুলে ভরা তার বাড়ির উষ্ণতায় অভ্যস্ত ছিলেন, এই বন্ধা পরিবেশ এক অবিরাম সংবেদী যন্ত্রণা ছিল, যা তাদের আত্মাকে ভাঙার চেষ্টা করছিল। তাদের দিন ঘণ্টা থেকে নয়, বরং নার্সদের শিফট এবং ওষুধের ট্রলির আগমন থেকে মাপা হতো, এক নিরস দৈনন্দিন রুটিন যা ইচ্ছাকে বাতিল করার জন্য ডিজাইন করা হয়েছিল। এসব সত্ত্বেও সাবিত্রী দেবী এক কঠোর শৃঙ্খলা বজায় রেখেছিলেন। তিনি উঠতেন, ঠান্ডা পানি দিয়ে নিজেকে ধুতেন এবং হাত দিয়ে প্রার্থনা করতেন। অ্যাবস ভজন গোনার জন্যে তার আঙুল ব্যবহার করতেন, কারণ তিনি মালা রাধাকে দিয়ে দিয়েছিলেন। তার কক্ষ নম্বর 217 একটি ছোট সাদা ঘনক ছিল, যেখানে একটি ছোট জালিদার জানালা ছিল, যা একটি সিমেন্টের অভ্যন্তরীণ আঙিনার দিকে খুলত, যেখানে কখনো কিছু সবুজ জন্মাত না, শুধু ফাটলের মাঝে আগাছা। সেখান থেকে সাবিত্রী দেবী আকাশ দেখতেন, স্বাধীনতার একমাত্র টুকরো যা তাদের কাছে বাকি ছিল, এবং মেঘের সাথে কথা বলতেন,
এটা কল্পনা করে যে তারা তার বার্তা তার ছেলের জানালা পর্যন্ত নিয়ে যাবে। আমাকে ভুলে যেও না রোহন, আমি এখনও এখানে আছি, আমি এখনও তোমার মা, তিনি হাওয়ায় ফিসফিস করে বলতেন, হতাশার কপটপূর্ণ কণ্ঠের সাথে লড়াই করে, যা তাকে বলত যে তাকে ইতিমধ্যে ভুলে যাওয়া হয়েছে। একাকিত্ব তার অবিরাম সঙ্গী ছিল, যা শুধু রাধার সংক্ষিপ্ত সাক্ষাতে বাধাপ্রাপ্ত হতো, যা মানবতা এবং সুস্থতার সাথে তার একমাত্র যোগসূত্র হয়ে উঠেছিল। রাধা তার পরিচ্ছন্নতার ট্রলি নিয়ে আসত এবং মেঝে মোঝার ভান করে তাদের বাইরের দুনিয়ার খবর ফিসফিস করে বলত। তাদের কোনো কন্ট্রাব্যান্ড মিষ্টি আনত বা শুধু ভালোবেসে তাদের হাত ধরত। আজ বাইরের দিনটা খুব সুন্দর শ্রীমতী সাবিত্রী, গাছ ফুটেছে এবং লোকেরা কোট ছাড়া ঘুরছে, রাধা তাদের বলত। সেই দৃশ্যগুলোকে শব্দে চিত্রিত করে, যা বুড়ি মহিলা এখন দেখতে পারতেন না। এই ছোট কথোপকথনগুলো সেই অক্সিজেন ছিল যা সাবিত্রী দেবীকে জীবিত রেখেছিল, তাদের মনে করিয়ে দিয়ে যে ক্লিনিকের দেওয়ালের বাইরেও একটি দুনিয়া আছে এবং অপেক্ষা করার মতো। যদিও ডক্টর গুপ্তা রোগী এবং কর্মচারীর মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ করতে শুরু করেছিলেন, এটা দেখে যে রাধার পরিচ্ছন্নতার শিফটের পর সাবিত্রী দেবী আরও জীবন্ত লাগতেন। তিনি গলিপথের আরও বেশি নজরদারির নির্দেশ দিয়েছিলেন এবং রাধার সময়সূচি বদলে দিয়েছিলেন যাতে সাবিত্রী দেবীর সুস্থতার মুহূর্তগুলোর সাথে তার কম মেলামেশা হয়। সেই বিপজ্জনক বন্ধন ভাঙার চেষ্টা করে এক রাতে মিথ্যা মৃত্যুর পরিকল্পনা একটি শল্য চিকিৎসা সম্পর্কিত এবং নিষ্ঠুর সঠিকতার সাথে শুরু হয়েছিল। একটি বজ্রপাতের ঝড়ের সুবিধা নিয়ে, যা শহরকে ধ্বংস করছিল এবং যে কোনো সন্দেহজনক শব্দকে ঢেকে দিচ্ছিল। দুই হট্টেকট্টে নার্স অর্ধেক রাতের পর সাবিত্রী দেবীর ঘরে প্রবেশ করল। তারা তাকে জোর করে জাগিয়ে তুলে বিনা ব্যাখ্যায় একটি শক্তিশালী ঘুমের ইনজেকশন দিল। চলার সময় হয়েছে শ্রীমতী, আমরা আপনাকে একটি ভালো জায়গায় স্থানান্তর করছি, তাদের একজন ব্যঙ্গের সাথে বলল যখন তারা তাকে একটি স্ট্রেচারে তুলে নিল। তার কবজি এবং গোড়ালি চামড়ার বেল্ট দিয়ে বেঁধে দিল। সাবিত্রী দেবী অর্ধ অচেতন, কিন্তু ভয় পেয়ে তার ছেলের নাম চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু অন্ধকার তাকে পুরোপুরি গিলে ফেলার আগে শুধু একটি দমিত আর্তনাদ বেরোল। তাকে মুষলধার বৃষ্টিতে পিছনের সেবা দরজা দিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো এবং একটি লোগোবিহীন কালো ভ্যানে ফেলে দেওয়া হলো, যা ইঞ্জিন চালু করে অপেক্ষা করছিল। পরের সকালে রাধা যেখানে কাজ করত সেই ওয়ার্ডে বিশৃঙ্খলার রাজত্ব ছিল। নার্সরা কোনায় ফিসফিস করছিল এবং গোপনীয়তা ও ঘাবড়ানির পরিবেশ ছিল যাকে ছুরি দিয়ে কাটা যেত। যখন রাধা কক্ষ 217 পরিষ্কার করার চেষ্টা করল, তখন তাকে দরজা বন্ধ পেল এবং একজন তত্ত্বাবধায়ক গম্ভীরভাবে পথ আটকে বলল, তোমাকে সেখানে পরিষ্কার করার দরকার নেই রাধা, রোগী মেহরার গতরাতে একটি আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তত্ত্বাবধায়ক তাকে ঠান্ডা গলায় বলল, তার চোখে না তাকিয়ে। রাধার মনে হল যেন তার পায়ের নিচে মাটি সরে গেছে। পানির বালতি তার হাত থেকে পিছলে পড়ে গেল এবং ধড়াম করে পড়ল। সাবানের পানি পুরো গলিপথে ছড়িয়ে গেল। এটা হতে পারে না, সে কাল পুরোপুরি ঠিক ছিল। আমি তার সাথে কথা বলেছি এবং সে শক্তিশালী ছিল। রাধা চিৎকার করে উঠল, এক মুহূর্তের জন্য তার অবস্থান এবং অধিকার নিয়ে প্রশ্ন তোলার বিপদ ভুলে গিয়ে। চুপ করো এবং এই গোলমাল পরিষ্কার করো, যদি তুমি তোমার চাকরি বাঁচাতে চাও তাহলে। বুড়োরা মরে, এটাই জীবন। তত্ত্বাবধায়ক তাকে এক আঙুল তুলে হুমকি দিয়ে বলল। তার আগে সে গলিপথে হিল ঠুকতে ঠুকতে চলে গেল। রাধা কাঁপতে কাঁপতে এবং নীরবে কাঁদতে কাঁদতে অব্যবস্থা তুলল, কিন্তু তার হৃদয় চিৎকার করছিল যে এটা একটা মিথ্যা, যে শ্রীমতী সাবিত্রী দেবী মারা যাননি, যে তাদের নিয়ে যাওয়া হয়েছে। সেই সন্ধ্যায় উত্তর খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রাধা শিফট বদলানোর সুবিধা নিয়ে প্রশাসনিক অফিসে ঢুকে পড়ল এবং আধা খোলা দরজার পিছনে একটি কথোপকথন শুনল। এটা ডক্টর গুপ্তার অমোঘ গলা ছিল, যিনি ফোনে কথা বলছিলেন। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক হয়েছে। রোহন মানিক প্যাকেজ ইতিমধ্যে সান্তা লুসিয়ার পথে, কেউ কিছু সন্দেহ করেনি। হ্যাঁ, মৃত্যু সনদপত্র ইতিমধ্যে স্বাক্ষর হয়ে গেছে। এটা শুনে রাধাকে ভয়ে চিৎকার করা থেকে বাঁচতে মুখ চেপে ধরতে হল। তার সবচেয়ে খারাপ আশঙ্কা সত্যি প্রমাণিত হল। শ্রীমতী সাবিত্রী দেবীকে তার নিজের বউয়ের যোগসাজশে অপহরণ করে নেওয়া হয়েছে এবং মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে। সে জানত যে সেখানে থাকা বিপজ্জনক, যে যদি তাদের জানা যায় যে সে কি জানে, তাহলে তাকে একটি মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। কিন্তু সে এটাও জানত যে সে তার বন্ধুকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিতে পারে না। সে সেই দিনই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিল,
বলে যে তার তাৎক্ষণিক পারিবারিক সমস্যা আছে, যাতে সে স্বাধীনভাবে ঘুরতে পারে এবং রোহান মেহরা পর্যন্ত পৌঁছনোর উপায় খুঁজে বের করতে পারে। সে শান্তিধাম আরোগ্য কেন্দ্র থেকে মুক্তির মালা বুকে জড়িয়ে বেরিয়ে এলো, ভবনের সামনের গ্রিলের সামনে কসম খেয়ে যে সে ন্যায়ের জন্য ফিরে আসবে। এদিকে কালো ভ্যান সাবিত্রী দেবীকে মাইলের পর মাইল দূরে তুলুকার বাইরের এলাকায় এক গ্রামীণ এবং বিচ্ছিন্ন অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে একান্তধাম আশ্রম অবস্থিত ছিল। এটা কোনো ক্লিনিক ছিল না, বরং অবাঞ্ছিত লোকদের একটি গুদাম। নীলগিরি গাছের মাঝে লুকোনো এক পুরনো এবং ভাঙাচোরা হাভেলি, যা চিকিৎসা লাইসেন্স এবং নৈতিক মূল্যবোধবিহীন লোকদের দ্বারা চালিত হতো। জেগে উঠে সাবিত্রী দেবী নিজেকে আরও ছোট এবং স্যাঁতসেঁতে ঘরে পেলেন। ছাদে ছত্রাকের দাগ এবং একমাত্র জানালায় মরিচা ধরা শলাকা ছিল। এক হঠকারী এবং কঠোর দেখতে মহিলা তাকে দেখতে এলো। আপনার নতুন বাড়িতে আপনাকে স্বাগতম। দাদিমা, এখানে কোনো প্রশ্ন করা হয় না এবং কাউকে বিরক্ত করা হয় না। যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে খাবার পাবেন, না হলে খালি পেটে থাকবেন। সাবিত্রী দেবী ভয়ে বুঝলেন যে তিনি নরকে আরেক ধাপ নেমে গেছেন, কিন্তু তাদের ভিতরে ক্রোধের এক শিখা আগের চেয়ে অনেক বেশি জোরে জ্বলে উঠল। শান্তিধাম আরোগ্য কেন্দ্রে ডক্টর গুপ্তা সাবিত্রী দেবীর ইতিহাস সাবধানে মুছে ফেললেন। নার্সিং নোটগুলো ধ্বংস করে দিলেন এবং রেকর্ড বদলে দিলেন, যাতে সবকিছু প্রাকৃতিক মৃত্যুর আনুষ্ঠানিক সংস্করণের সাথে মিলে যায়। তিনি নিজেকে অস্পৃশ্য মনে করছিলেন, এক দেবতা যিনি নির্ধারণ করতেন কে বেঁচে থাকবে এবং কে মরবে। নয়না শর্মার অথৈ টাকায় সমর্থিত তিনি জানতেন না যে এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর আনুগত্য এবং এক মায়ের ভালোবাসা এমন শক্তি যা ঘুষ বা হুমকি দিয়ে মাপা বা নিয়ন্ত্রণ করা যায় না। ক্লিনিক তার নীরবতা এবং ঘুমের ওষুধের দৈনন্দিন রুটিনে ফিরে এলো। অন্য ভুলে যাওয়া লোকদের চিৎকার গিলে নিল, কিন্তু সাবিত্রী দেবীর বিরুদ্ধে করা অন্যায়ের ভূত দেওয়ালে মিশে গেল। রাধা এখন সিস্টেমের বাইরে নিজের তদন্ত শুরু করল। আশেপাশের এলাকায় বিচক্ষণভাবে জিজ্ঞাসাবাদ করল। সাবিত্রী দেবীর মৃত্যু সম্পর্কে সংবাদপত্রের কাটিং সংগ্রহ করে রাখল এবং মেহরা হাভেলিকে দূর থেকে দেখল। সে জানত যে সে শুধু ঘণ্টা বাজিয়ে এবং বিনা প্রমাণে তার গল্প বলতে পারবে না। তাকে পাগল বা জোর করে টাকা আদায়কারী মনে করা হবে এবং সে জেলে শেষ হয়ে যাবে। তার একটা পরিকল্পনা দরকার ছিল। তাকে বাড়িতে ঢুকতে হবে, রোহনের বিশ্বাস জয় করতে হবে এবং মিথ্যার উপর আঘাত করার জন্য সঠিক সময় খুঁজে বের করতে হবে। বছরের পর বছর অপেক্ষা কেটে গেল। অন্য বাড়িতে কাজ করা, টাকা জমানো এবং প্রার্থনা করা। কিন্তু একটি দিনও রাধা কক্ষ 217 করা প্রতিশ্রুতি ভোলেনি। একান্ত ধাম আশ্রমে তার বন্দিত্বে সাবিত্রী দেবী শারীরিকভাবে বুড়ো হয়ে গেলেন। তার চুল পুরোপুরি সাদা হয়ে গেল এবং ত্বক পার্চমেন্টের মতো কুঁচকে গেল। কিন্তু তার মন তীক্ষ্ণ রইল, প্রার্থনা করতে থাকল এবং তার অতীত জীবনের প্রতিটি বিস্তারিত মনে রাখল। সে তার ছেলের সঙ্গীতের স্মৃতিতে আটকে রইল। পরিচয় না ভুলতে ধীর গলায় সুর গুনগুনাত। সে কে এবং কোথা থেকে এসেছে। আমি সাবিত্রী দেবী মেহরা, রোহানের মা, অনন্যার দাদি, এবং আমি জীবিত আছি। প্রতি সকালে চোখ খুলেই সে এক মন্ত্রের মতো পুনরাবৃত্তি করত। দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ঠান্ডা আলিঙ্গন তার হৃদয় জমাতে পারেনি, যা এক জেদি এবং অবিনাশী আশার সুরে ধরফর করতে থাকল। যে সকালে রোহান তার মায়ের মৃত্যুর খবর পেল, সূর্য শহরের ওপর এক নিষ্ঠুর ব্যঙ্গের সাথে ঝলমাল করছিল। সেই দিনকে আলোকিত করছিল, যা তার জন্য তার আত্মার সবচেয়ে কালো রাত হয়ে উঠবে। ডক্টর গুপ্তার গলা ফোনের অন্য প্রান্তে পেশাদার এবং মিথ্যা করুণায় ভরা ছিল। সেই শব্দগুলো পুনরাবৃত্তি করে, যার অনুশীলন সে আয়নার সামনে করেছিল। আমার খুব আফসোস হচ্ছে রোহান, আমরা সব সম্ভব চেষ্টা করেছি, কিন্তু ঘুমের সময় তার হৃদয় শুধু থেমে গেল। রোহানের মনে হল রিসিভার 1 টন ভারী এবং ডাক্তারের শব্দ তার মনে দেরিতে পৌঁছাচ্ছে, অবিশ্বাস এবং তীব্র যন্ত্রণার স্তরে ঢাকা। সে বিদায় না বলে ফোন রেখে দিল এবং খালি জায়গায় তাকিয়ে রইল, এটা অনুভব করে যে তার নিজের অস্তিত্বের এক মৌলিক অংশ ভেঙে পড়ছে এবং খাদে পড়ে যাচ্ছে। নয়না এক দক্ষ অভিনেত্রীর মতো সঠিক সময় সেখানে উপস্থিত হল। ইতিমধ্যে একটি কালো রেশমি বাথরবে সাজা, যেন সে শোকের অনুমান করে নিয়েছে, বা হয়তো শুধু কালো রং তার অবয়বের সাথে ভালো লাগে। কি হয়েছে প্রিয়, তুমি কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছ? সে এক নকল চিন্তার সাথে জিজ্ঞাসা করল, তাকে জড়িয়ে ধরার জন্য কাছে এগিয়ে। তার আগে সে খবরটি স্পষ্ট করতে পারে। সে চলে গেল নয়না।
আমার মা সেই ভয়ানক জায়গায় একা মারা গেল এবং আমি তার হাত ধরার জন্য সেখানে ছিলাম না। রোহান তার স্ত্রীর বাহুতে ধসে পড়ল, সেই ব্যক্তির কাছে সান্ত্বনা খুঁজতে যে তার দুর্ভাগ্যকে উস্কে দিয়েছিল। নয়না তার স্বামীর কাঁধে এক বিজয়ের হাসি লুকিয়ে রাখল, তার পিঠে হাত বুলিয়ে এবং সান্ত্বনার ফাঁপা শব্দ ফিসফিস করে বলল, সে এখন বিশ্রাম নিয়েছে আমার প্রিয়, সে খুব যন্ত্রণায় ছিল, এখন সে এক ভালো জায়গায় আছে এবং আমাদের আকাশ থেকে দেখছে। অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন নয়না দ্বারা নেওয়া দ্রুত সিদ্ধান্তের এক ঝড় ছিল, যা নিশ্চিত করেছিল যে কেউ ভুল প্রশ্ন না করে বা শরীর দেখার চেষ্টা না করে। সে যুক্তি দিয়েছিল যে ভারী ওষুধ এবং অতিক্রান্ত সময়ের কারণে ডক্টর গুপ্তা শ্রীমতী সাবিত্রী দেবীর মর্যাদাপূর্ণ ছবি বজায় রাখার জন্য বন্ধ তাঁবুতে অন্ত্যেষ্টিক্রিয়া দৃঢ়ভাবে সুপারিশ করেছিলেন। রোহন এক প্যারালাইজিং হতাশায় ডুবে প্রতিটি জিনিসের সম্মতি জানাত, লড়াই করা বা স্পষ্টভাবে চিন্তা করতে অক্ষম। তার স্ত্রী এবং বন্ধু ডাক্তারের সিদ্ধান্তে চোখ বন্ধ করে বিশ্বাস করত। হ্যাভেলি সাদা ফুলের মালায় উচ্চ সমাজের বন্ধুদের দিয়ে ভরে গিয়েছিল, যারা প্রোটোকল পালন করতে এসেছিল এবং মৃত মহিলা সম্পর্কে পাখণ্ডী ফিসফিসানি যে তিনি কত ভালো মহিলা ছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন প্রধান ঘর এক চ্যাপেলে পরিণত হয়েছিল, যেখানে পালিশ করা মেহগনির তাঁবুত কেন্দ্রে ছিল, মোমবাতিতে ঘিরে, যা দেওয়ালে নাচতে থাকা ছায়া ফেলছিল। রোহন ঘণ্টার পর ঘণ্টা তাঁবুতের সামনে বসে রইল, ঠান্ডা কাঠ স্পর্শ করে, তাকে ছেড়ে দেওয়ার জন্য নীরবে ক্ষমা চাইতে থাকল। সে যে শক্তিশালী ছেলে হতে পারেনি তার জন্য যা সে হকদার ছিল। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো যে আমি তোমাকে বাড়ি নিয়ে আসতে পারিনি। সে অবিরাম ফিসফিস করত, সেই অপরাধ বোধ দিয়ে নিজেকে নির্যাতন করত, যা নয়না তার মধ্যে এত সাবধানে বিকশিত করেছিল। তাঁবুতের ভিতরে কোনো দেহ ছিল না, শুধু বালির বস্তা এবং সমান ওজনের পাথর ছিল, এক ভয়ানক রসিকতা যা শোকাহত লোকদের অশ্রুসিক্ত চোখ থেকে অদৃশ্য রয়ে গেল। নয়না অতিথিদের এক উদাস অ্যালিগেন্সের সাথে স্বাগত জানাত, সমবেদনা গ্রহণ করত এবং তার স্বামীর শক্তির প্রশংসা করত। পরিবারের কঠোর বিধবা এবং সমর্থকের ভূমিকা পূর্ণতার সাথে পালন করছিল। এটা একটা আশীর্বাদ ছিল। আসলে তার মন এখন আর এখানে নেই। সে কৌতূহলী বন্ধুদের বলত যখন তারা পাশের ঘরে কফি এবং বিস্কুট খাচ্ছিল, সাবিত্রী দেবীর গল্পকে তার সুবিধে মতো আবার লিখছিল। কেউ সেই রাক্ষসী সত্যের ওপর সন্দেহ করেনি, যা সম্মানজনক শোকের মুখোশের পিছনে লুকানো ছিল। সমাজ অসুস্থতা এবং প্রাকৃতিক মৃত্যুতে বিশ্বাস করতে পছন্দ করে, তার চেয়ে এমন নীচ ষড়যন্ত্রের কল্পনা করার চেয়ে। অনন্যা যে তখন মাত্র ৩ বছরের ছিল, এটা বুঝত না যে তার দাদি সেই কাঠের বাক্সে কেন এবং তার বাবা এত কাঁদছে কেন। কিন্তু সে বুড়ি মহিলার অনুপস্থিতিকে তার ছোট্ট সংসারে এক ঠান্ডা গর্ত হিসেবে অনুভব করেছিল। পারিবারিক কবরস্থানে দাফন করা দ্রুত এবং ধূসর রঙের ছিল, এক মেঘাচ্ছন্ন আকাশের নিচে, যা রোহনের বিষাদ ভাগ করে নিচ্ছিল বলে মনে হতো। খালি কবরের ওপর মাটির শেষ ফালা দিয়ে মিথ্যার চক্র বন্ধ করে। রোহন সঙ্গমরমরের কবরের সামনে দাঁড়িয়ে রইল, যাতে লেখা ছিল, এখানে সাবিত্রী দেবী মেহেরা প্রিয় মা বিশ্রাম করেন। এটা অনুভব করে যে তার সাথে সে তার সঙ্গীত এবং জীবনের আনন্দকেও দাফন করছে। হাভেলিতে ফিরে আসা আরও খারাপ ছিল, কারণ বাড়ির নীরবতা এখন অপেক্ষার নয়, বরং নিশ্চিত অনুপস্থিতির। প্রতিটি কোণা সেই মুখিয়ার নাম চিৎকার করছিল, যিনি আর ফিরে আসবেন না। নয়না পাতা ওলাটানোর জন্য উৎসুক ছিল, প্রায় তাৎক্ষণিক বাড়িতে পরিবর্তনের পরামর্শ দিতে শুরু করল। আমাদের অফিস পেইন্ট করা উচিত, সেই পুরনো পর্দা সরিয়ে ফেলা উচিত, এক নতুন রূপ দেওয়া উচিত যাতে আমরা উদাস না থাকি। রোহন এই পরামর্শে অস্বাভাবিক ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানিয়েছিল, কঠোরভাবে এটা নিষেধ করে যে তার মায়ের কোনো জিনিস স্পর্শ করা না হয়। বস্তুর সাথে আটকে রইল যেন সেগুলো তাবিজ। সে মদ এবং কাজে আশ্রয় নিয়েছিল, তার অফিসে বা পিয়ানোর সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটাত একটি কিও না বাজিয়ে। তার নিজের জীবনে এক ভূত হয়ে গিয়েছিল। নয়নার সাথে সম্পর্ক আরও ঠান্ডা হয়ে গেল, যদিও তার নিয়ন্ত্রণ ছিল। তার স্বামীর ভালোবাসা বা সম্মান ছিল না, যা অজান্তে তাকে যন্ত্রণা এবং ক্ষতির সাথে যুক্ত করত। নয়না এতে হতাশ ছিল যে সাবিত্রী দেবীর মৃত্যু থেকে সে সেই তাৎক্ষণিক সুখ পায়নি যার আশা করেছিল। সে একা ভ্রমণ শুরু করল, তার অভ্যন্তরীণ শূন্যতা পূরণ করতে পারিবারিক সম্পদ, কাপড় এবং গয়নায় খরচ করতে থাকল। বছর কেটে যেতে থাকল এই বিষাক্ত গতিশীলতাকে টেনে।
অনন্যা এমন এক বাড়িতে বড় হল যেখানে তার দাদির নাম কম নেওয়া হতো এবং সবসময় এক নিষিদ্ধ বিষাদের সুরে। সংবেদনশীল এবং বুদ্ধিমান শিশু তার মা বাবার মধ্যে টানা পড়েন এবং সেই ছায়া অনুভব করত যা সবসময় তার বাবাকে ঢেকে রাখত বলে মনে হতো। সেই রহস্যময় দাদির প্রতি এক সহজাত কৌতূহল বিকশিত করছিল। রোহন সময়ের আগেই বুড়ো হয়ে গেল, তার চুলে সাদা এসে গেল এবং কপালে গভীর বলিরেখা পড়ে গেল। শিল্পীর ঝলক হারিয়ে গেল যা একসময় তার ছিল, যদিও তার হৃদয়ের গভীরে কিছু পুরোপুরি ফিট হচ্ছিল না। এক অভ্যন্তরীণ অনুভূতি যে তার মায়ের শেষ সঠিক ছিল না, এক অস্থিরতা যা তাকে শান্তিতে বিশ্রাম নিতে দেয়নি। এদিকে একান্ত ধাম আশ্রমে সাবিত্রী দেবী সব বাধা সত্ত্বেও জীবিত রইলেন, স্মৃতি এবং এই জেদি আশায় বেঁচে থাকলেন যে তার ছেলে আসবে। তিনি সময়ের সঠিক ধারণা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তার কোঠরিতে তাপমাত্রার পরিবর্তন এবং জানালা থেকে আসা আলো থেকে ঋতু চিহ্নিত করতেন। তিনি জানতেন না যে তার ছেলে প্রতি রবিবার এক খালি কবরে ফুল চড়াত, না যে তার বউ প্যারিস বা মেলানে তার উত্তরাধিকার খরচ করছে। সে স্থগিত অস্তিত্বের এক লিম্বতে বাস করত, আইনি দুনিয়ার জন্য এক মৃত এবং বাস্তব দুনিয়ার জন্য এক বন্দী। নয়নার মিথ্যা সঠিক এবং অবিনাশী মনে হতো, আনুষ্ঠানিক সনদপত্র এবং সময়ের অতিক্রমণ দিয়ে সুরক্ষিত, যা সন্দেহ মুছে দেয়। কিন্তু মিথ্যা যতই ভালোভাবে তৈরি হোক না কেন তাসের প্রাসাদের মতো হয়, যাকে ধসিয়ে দেওয়ার জন্য সঠিক দিক থেকে হাওয়ার এক ঝাপটা দরকার হয়, এবং সেই হাওয়া ইতিমধ্যে বইছিল। ধীরে ধীরে এক পুরনো পরিচ্ছন্নতা কর্মীর রূপে কাছে আসছিল, যে কখনো এক প্রতিশ্রুতি ভোলেনি, এবং এক কৌতূহলী শিশুর রূপে যে স্টোর রুমে উঠত। মিথ্যায় তৈরি শোক এখন সত্যের মুখোমুখি হতে চলেছিল, যা আগের চেয়ে অনেক বেশি জীবিত ছিল। মিথ্যা অন্ত্যেষ্টিকার পর 6 বছর কেটে গেছে এবং মেহরা হাভেলি পৃষ্ঠতলে পরিবর্তিত হয়েছে, নয়নার ঠান্ডা এবং মিনিমালিস্ট স্বাদ অনুসারে আধুনিক হয়েছে। তার মূল ক্লাসিক আকর্ষণের অধিকাংশ হারিয়ে ফেলেছে, যদিও বাড়ির কিছু অংশ নিষিদ্ধ এবং ভুলে যাওয়া ছিল, ধুলো এবং রহস্য জমা করে, যেমন উপরের তলায় বড় স্টোর রুম যেখানে কেউ কখনো যায় না। অনন্যা এখন 9 বছরের জীবন্ত এবং কৌতূহলী শিশু সেই অস্পর্শিত কোণাগুলোর প্রতি এক অনন্য আকর্ষণ অনুভব করত। তার মায়ের দ্বারা চাপিয়ে দেওয়া কঠোর এবং শান্ত পরিবেশ থেকে বাঁচতে রোমাঞ্চের খোঁজে। এক বৃষ্টির সন্ধ্যায় ঠিক সেই রাতের মতো যেদিন সবকিছু শুরু হয়েছিল। অনন্যা তার মা সোশ্যাল ক্লাবে আছে এবং তার বাবা অফিসে আছে, এই সুবিধা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে স্টোর রুমে গেল। স্টোর রুমে পুরনো কাঠ, ন্যাপথলিন এবং থেমে যাওয়া সময়ের গন্ধ আসত। এক নোংরা জানালা থেকে আলো ছাকা হয়ে ভিতরে আসত, ধুলোর কণাগুলোকে হাওয়ায় নাচতে নাচতে আলোকিত করত, যেন ছোট সোনালি পরী। অনন্যা কার্ডবোর্ডের বাক্স, পুরনো ভ্রমণের বাক্স এবং সাদা চাদরে ঢাকা আসবাবপত্রের মাঝে খোঁজ শুরু করল, যা স্থির ভূতের মতো লাগছিল, যারা জাগার অপেক্ষায়। এক কোণায় এক পুরনো কোট ট্রাঙ্কের পিছনে তাকে একটি বড় ছবি পাওয়া গেল, যা দেওয়ালের দিকে ঘোরানো ছিল, যেন তাকে শাস্তি দেওয়া হয়েছে বা লজ্জায় লুকিয়ে রাখা হয়েছে। অনেক চেষ্টার পর শিশুটি ভারী সোনালি ফ্রেমটি ঘুরিয়ে দিল এবং এক বুড়ি কিন্তু সুন্দর মহিলার চিত্রিত মুখের সামনে নিজেকে পেল, যার চোখ দয়ালু ছিল, যা সরাসরি তার আত্মায় দেখছিল বলে মনে হতো, এবং এক হাসি যা তাকে অদ্ভুতভাবে পরিচিত লাগল। কত সুন্দর তুমি, অনন্যা ফিসফিস করে বলল, তার ছোট আঙুলগুলো তেলচিত্রের বুনটের ওপর ঘুরিয়ে। চিত্রের মহিলার সাথে এক তাৎক্ষণিক এবং অকথ্য সম্পর্ক অনুভব করল। সে শ্রীমতী সাবিত্রী দেবী ছিলেন। তার সেরা বছরগুলোতে চিত্রিত বিখ্যাত সোনার হার পরে এবং লালিত্য এবং শক্তির সাথে বসে এক উষ্ণতা বিকিরণ করছিলেন, যা বাড়ির বাকি অংশে অনুপস্থিত ছিল। অনন্যা সাবধানে চিত্রটি নামিয়ে তার সামনে বসে পড়ল, এটা কল্পনা করে যে এই রহস্যময় রানী কে হতে পারেন, এটা জানত না যে সে তার নিজের রক্ত দেখছে। ঠিক সে মুহূর্তে সে সিঁড়িতে দ্রুত তদশব্দ শুনল। এটা নয়না ছিল, যে আসার চেয়ে আগে ফিরে এসেছে এবং তার মেয়েকে অধৈর্য হয়ে খুঁজছিল। নয়না স্টোররুমে প্রবেশ করে দৃশ্য দেখে হঠাৎ থেমে গেল। তার মেয়ে তার শাশুড়ির নিষিদ্ধ চিত্রের সামনে বসেছিল, যেন ভূত তার জায়গা দাবি করতে ফিরে এসেছে। নয়নার মুখ থেকে রং উড়ে গেল এবং তার উপর এক অযৌক্তিক ক্রোধ ছড়িয়ে পড়ল, যা অতীতের উন্মোচনের গভীর ভয় থেকে জন্ম নিয়েছিল।
অনন্যা, তুমি সেই পুরনো বাজে জিনিস কেন ছুঁয়ে আছো? আমি তোমাকে হাজারবার বলেছি যে এখানে উপরে আসবে না। নয়না চিৎকার করে উঠল, শিশুর দিকে এগিয়ে এবং চিত্রটি হিংস্রতার সাথে ছিনিয়ে নিয়ে। অনন্যা ভয় পেয়ে পিছিয়ে গেল, এটা না বুঝে যে তার মা এক সাধারণ সুন্দর চিত্রের প্রতি এত ঘৃণা কেন দেখাচ্ছে। আমি তো শুধু খেলছিলাম মা, সে আমার দিকে হাসছিল। সে কে? সে কি বাবার মতো দেখতে? অনন্যা নির্দোষভাবে জিজ্ঞাসা করল, এক সত্য ছুড়ে দিয়ে যা নয়নাকে এক চড়ের মতো আঘাত করল। সে কেউ নয়, সে এক দূরের আত্মীয় যে অনেক আগে মারা গেছে, এক খারাপ এবং পাগল মহিলা যার সম্পর্কে কথা বলা হয় না। নয়না কাপা গলায় মিথ্যা বলল, চিত্রটি দেওয়ালে লাগিয়ে এবং এক পুরনো কম্বলে ঢেকে দেওয়ার চেষ্টা করে। এখন তোমার ঘরে যাও এবং হাত ধুয়ে নাও, তুমি ধুলোই ভরে গেছ। সে আদেশ দিল, শিশুকে ধীরে ধীরে বাইরের দিকে ঠেলে। অনন্যা আদেশ মানল, কিন্তু তার স্মৃতিতে সেই ছবি এবং সেই অনুভূতি নিয়ে গেল যে তার মা সেই খারাপ মহিলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ লুকিয়ে রেখেছে। সেই রাতে রোহন বাড়ি এলো। স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত ছিল এবং এক অদ্ভুত পরিবেশ দেখল। অনন্যা রাতের খাবারের সময় চুপ ছিল এবং নয়না স্বাভাবিকের চেয়ে বেশি মদ খাচ্ছিল। তার চোখ ঘাবড়ানো ছিল। কিছু হয়েছে? তুমি আজ খুব চুপচাপ। রোহন বরফ ভাঙার চেষ্টা করে মন্তব্য করল। বেশি সফলতা পেল না। তোমার মেয়ে যে স্টোর রুমে আবর্জনা খোঁজায় লেগে আছে, তাকে তোমার মায়ের সেই পুরনো ছবি পাওয়া গেছে এবং আমাকে তাকে বকতে হয়েছে। নয়না ঘটনাটিকে ছোট করার চেষ্টা করে বলল, কিন্তু তার স্বামীর প্রতিক্রিয়ার উপর নজর রেখে। রোহনের কাঁটা তার মুখের অর্ধপথে থেমে গেল। সে উদাসীনতা এবং যন্ত্রণার এক খোঁচা অনুভব করল। তোমার তাকে আবর্জনা বলা উচিত নয় নয়না, এটা আমার মায়ের ছবি। সে ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, বছরের পর বছরে প্রথমবার সাবিত্রী দেবীর স্মৃতির রক্ষা করে। এদিকে ভাগ্য তার সুতো ঘুরিয়ে চলেছিল। হাউসকিপারের শূন্যপদ, যা পূর্ববর্তী নৌকোরানির বরখাস্তের পর খালি হয়ে গিয়েছিল, নয়নার খারাপ স্বভাবের আরেক শিকারকে তাৎক্ষণিক পূরণ করার দরকার ছিল। এক সংযোগ যা শুধু বিধাতার কাজ হতে পারে। এজেন্সি রাধা ভার্মার বায়োডাটা পাঠাল, যে ধৈর্যশীলভাবে এমন সুযোগের অপেক্ষায় ছিল। রোহন বেশি মনোযোগ না দিয়ে কাগজপত্র পরীক্ষা করে রাধা দ্বারা বন্ধুদের সাহায্যে প্রাপ্ত উৎকৃষ্ট নকল সুপারিশের ভিত্তিতে নিয়োগ অনুমোদন দিল। এভাবে সেই মহিলা যার কাছে সত্যের চাবি ছিল, আরেকবার হাভেলির দরজা পার করতে চলেছিল, এবার ভিতর থেকে। রাধা ছবির ঘটনার দুদিন পর এলো, এক নিখুঁত পোশাক এবং এক বিনয়ী সেবা ভাব নিয়ে, কিন্তু প্রতিটি বিস্তারিত তার চোখ তীক্ষ্ণ ছিল। প্রধান ঘরে প্রবেশ করেই সে আসবাবপত্র, গন্ধ এবং বাড়ির শক্তিকে চিনতে পেরে এক শিহরণ অনুভব করল, যা শ্রীমতী সাবিত্রী দেবী তার গল্পে অনেকবার বর্ণনা করেছিলেন। স্বাগতম, আমি আশা করি তুমি দক্ষ এবং বিচক্ষণ থাকবে। আমি গপ্প এবং ধীরতা পছন্দ করি না। নয়না তার প্রথম সাক্ষাৎকারে তাকে সতর্ক করল। সেই বুড়ি মহিলাই সেই যুবতীকে চিনতে না পেরে যে বছর আগে ক্লিনিকে কাজ করেছিল। রাধা মাথা নত করল, যাতে তার চোখে চ্যালেঞ্জের ঝলক লুকিয়ে রাখতে পারে। হ্যাঁ মালকিন, আমি এক কবরের মতো চুপ থাকব। তার প্রথম দিনগুলোতে রাধা পরিচ্ছন্নতা এবং পর্যবেক্ষণে নিজেকে সমর্পণ করল। অনন্যার বিশ্বাস বিস্কুট এবং গল্প দিয়ে জয় করল এবং রোহন ও নয়নার সময়সূচি অধ্যয়ন করল। সে রোহনের অধ্যয়ন কক্ষ পরিষ্কার করছিল যখন তাকে কিছু বইয়ের পিছনে লুকানো শ্রীমতী সাবিত্রী দেবীর এক ছোট ছবি পেল, যা তিনি গোপনে রাখতেন। সেটা দেখে রাধাকে এক মুহূর্তের জন্য শ্বাস নিতে বসতে হল। ছবিটি চুমু খেয়ে যেন সেটা এক ধর্মীয় প্রতিমা। আমি এখানে আছি, আমার মালকিন, চিন্তা করো না, আমি এসে গেছি, সে খালি জায়গায় ফিসফিস করে বলল। সেই দুপুরে যখন নয়না তার ম্যাসাজ সেশনে ছিল, রাধা অনন্যাকে তার ঘরে একা কথা বলতে শুনল। শিশু তার পুতুলদের ছবির দাদি সম্পর্কে বলছিল। রাধা তাকে নাশতা আনার অজুহাতে ভিতরে এলো এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি কোন দাদির কথা বলছো? শিশু অনন্যা তাকে বিশ্বাসের সাথে স্টোর রুমে পাওয়া আবিষ্কারের কথা বলল এবং সে তার বাবার সাথে কতটা মিলে যায়। রাধার মনে হল তার হৃদয় দ্রুত ধরফর করছে। ছবি সেখানে সুলভ ছিল, সেই দৃশ্য প্রমাণ যার জন্য তাকে রোহনের মুখোমুখি হওয়ার জন্য দরকার ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে আর অপেক্ষা করতে পারবে না। নয়না দ্বারা খুঁজে পাওয়ার ঝুঁকি অনেক বেশি ছিল এবং প্রতিটি অতিক্রান্ত দিন সাবিত্রী দেবীর জন্য যন্ত্রণার আর এক দিন ছিল। সে রোহনের একা থাকার অপেক্ষা করবে, সেই ভেদ্যতার মুহূর্তে যা তাকে সাধারণত দুপুরে পিয়ানোর সামনে হয়। সে চুপচাপ স্টোর রুমে গেল, ছবিটি নিয়ে এলো এবং এক চাদরে মুড়িয়ে নিচে নিয়ে এলো। সেটা সঠিক সময় পর্যন্ত রান্নাঘরের স্টোরে লুকিয়ে রাখল। মঞ্চের শেষ প্রক্রিয়া প্রস্তুত ছিল।
এখন শুধু সেই দেশলাইয়ের কাঠির আগুন জ্বালানোর সাহস বাকি ছিল, যা মিথ থেকে উড়িয়ে দেবে। নির্ণায়ক মুহূর্ত এক ঝড়ের দুপুরে এলো, যেন আবহাওয়া সেই নাটকীয় চক্র বন্ধ করতে চাইছিল, যা বছর আগে বৃষ্টির সাথে শুরু হয়েছিল। নয়না এক চ্যারিটি গালায় গিয়েছিল, রোহনকে বাড়িতে একা ছেড়ে, ব্র্যান্ডির গ্লাসের সামনে তার স্বাভাবিক উদাসীনতায় ডুবে। রাধা জানত যে এটা তার সোনালি সুযোগ। সে তার পোশাক ঠিক করল, মুক্তার মালা তুলে নিল যা সে এক খজনার মতো তার পকেটে রেখেছিল, এবং প্রধান ঘরের দিকে এগিয়ে গেল। রোহন তাকে ভিতরে আসতে দেখে চোখ তুলল। এটা দেখে অবাক যে সে এখনও বিশ্রাম করতে যায়নি। তোমার কি কিছু দরকার? রাধা সে দূরের বিনয়ের সাথে জিজ্ঞাসা করল। আমার দরকার যে আপনি আমার কথা শোনেন, রোহন মালিক, কিন্তু নৌকরানি হিসেবে নয়, বরং এক মানুষ হিসেবে যে এক সত্যের বোঝা বয়ে চলেছে, যা আপনার। রাধা এমন দৃঢ়তার সাথে বলল, যা রোহনকে তার গ্লাস টেবিলে রাখতে বাধ্য করল। মহিলা মালা বের করে কাঁচের সারফেসে রাখল। মতির ঠোকাঠুকির আওয়াজ ঘরের নীরবতায় এক গুলির মতো গুঞ্জরিত হল। রোহন বস্তুটি দেখে এবং তাৎক্ষণিক ফ্যাকাশে হয়ে গেল। সে সেটাকে দুনিয়ার যে কোনো জায়গায় চিনতে পারত। এটা তার প্রথম কমিউনিয়নের মালা, যা তার মা সবসময় তার সাথে রাখতেন। তুমি এটা কোথায় পেলে? তুমি কি এটা চুরি করেছ? রোহন ক্রোধ এবং বিভ্রান্তির মিশ্রণ নিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, স্পষ্টভাবে কাঁপছিল। না মালিক, এটা তিনি দিয়েছিলেন। আপনার মা শ্রীমতী সাবিত্রী দেবী শান্তিধাম আরোগ্য কেন্দ্রের কক্ষ ২১৭ রাধা তার মালিকের ক্রোধের সামনে না পিছিয়ে উত্তর দিল, তিনি আমাকে এটা দিয়েছিলেন, যাতে যদি আমি কখনো আপনাকে খুঁজে পাই তাহলে আমি আপনাকে এটা দেই, এই প্রমাণ হিসাবে যে তিনি এখনও জীবিত ছিলেন এবং তার ছেলের অপেক্ষা করছিলেন। রোহনের মনে হল দুনিয়া তার চারপাশে ঘুরছে। রাধার শব্দ অসম্ভব ছিল, বেতুক ছিল, সেই মৃত্যু এবং অন্ত্যেষ্টিক্রিয়ার বাস্তবতার সাথে ধাক্কা খাচ্ছিল, যা সে জীবন কাটিয়েছিল। তুমি মিথ্যা বলছ, এবং আমার মা ৬ বছর আগে মারা গেছে। আমি তাকে দাফন করেছি। রোহন তার মাথা হাতে ধরে চিৎকার করে উঠল, হতাশ হয়ে। আপনি পাথরে ভরা এক বাক্স দাফন করেছেন, মালিক, বা এক দেহ যা তাদের ছিল না। রাধা নরম কিন্তু নিষ্ঠুর দৃঢ়তার সাথে উত্তর দিল, আমি সেই ক্লিনিকে কাজ করেছি, আমি তাদের যত্ন নিয়েছি, আমি তাদের কথিত মৃত্যুর মাস পরেও তাদের সাথে কথা বলেছি। তিনি পাগল ছিলেন না। মালিক তাকে আপনার স্ত্রী এবং সেই দুর্নীতিগ্রস্ত ডাক্তার অপহরণ করে নিয়ে গিয়েছিল। রোহন সোফার সামনে হাঁটু গেড়ে পড়ে গেল। রহস্য উন্মোচনের প্রভাব দাঁড়িয়ে থাকার জন্য অনেক বেশি ছিল। স্মৃতি তার মনে উথলে উঠল, বন্ধ তাবুত, নয়নার তাড়াহুড়ো, পোস্টমর্টেমের অভাব, গুপ্তার দেহ দেখতে অস্বীকার, সবকিছু এক ভয়ানক এবং ভয়াবহ অর্থ নিতে শুরু করল। আমাকে সবকিছু বলো, কিছু লুকিও না। রোহন মেঝে থেকে ভিক্ষা চাইল, রাধাকে এক ওরাকলের মতো দেখে, এবং রাধা বলল। সে তাকে প্রার্থনার রাত সম্পর্কে বলল, বাধাগ্রস্ত চিঠি সম্পর্কে, সাবিত্রী দেবীর সুস্থতা এবং তার এবং অনন্যার জন্য তার অটুট ভালোবাসা সম্পর্কে। সে তাকে বলল যে সেই বৃষ্টির রাতে তাদের কিভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে তাদের প্রতারিত করা হয়েছিল, এবং কিভাবে ক্লিনিকের কর্মচারীদের হুমকি দিয়ে চুপ করানো হয়েছিল। রাধার প্রতিটি শব্দ এক ইট ছিল, যা নয়নার মিথ্যার দেওয়ালকে ধ্বংস করছিল এবং সাথে আশার সিঁড়ি তৈরি করছিল। রোহন এক শিশুর মতো কাঁদল, এক হৃদয় বিদারক কান্না, যা বছরের পর বছর জমা অপরাধবোধ এবং ভুলভাবে প্রক্রিয়াকৃত শোককে মুক্ত করল। তার কাছে বোঝা হল যে তার প্রবৃত্তি সবসময় সঠিক ছিল, যে তার বুকে সেই অস্থিরতা তার মায়ের কণ্ঠস্বর ছিল, তাকে কারাগার থেকে ডাকছিল। সে এখন কোথায়? সে কি এখনও জীবিত? সে দমিত গলায় জিজ্ঞাসা করল। এটা ভয় করে যে খুব দেরি হয়ে গেছে। আমার নিশ্চিতভাবে জানা নেই মালিক, তাদের বাইরের এলাকায় একান্ত ধাম নামের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যদি ভগবান ন্যায়পরায়ণ হন তাহলে তিনি এখনও প্রতিরোধ করছেন, কারণ তিনি এক লোহার মহিলা। রাধা তাকে উঠতে সাহায্য করার জন্য হাত দিয়ে উত্তর দিল। ঠিক সেই মুহূর্তে রোহন সেই হারা এবং ম্যানিপুলেটেবল মানুষ আর রইল না যে সে গত ১ দশক ধরে ছিল। এক ঠান্ডা এবং গণনামূলক ক্রোধ তার ওপর ছড়িয়ে পড়ল। এটা শুধু ক্রোধ ছিল না, এটা এক ছেলের দৃঢ় সংকল্প ছিল যে ব্যর্থ হয়েছিল, এবং তার কাছে নিজেকে সংশোধন করার শেষ সুযোগ ছিল। আমরা তাকে খুঁজে বের করব রাধা, এবং আমি আমার জীবনের কসম খাচ্ছি যে যারা এটা করেছে তারা তার প্রতিটি অশ্রুর মূল্য দিতে বাধ্য হবে। রোহন মালাটি তার মুঠোয় চেপে ধরল যতক্ষণ না তার নখ সাদা না হয়ে গেল। তখনই রাধা স্টোর রুম থেকে ছবি নিয়ে এসে তার সামনে রাখল। এটা দেখুন মালিক, তিনি সেই মহিলা যাকে আমি দেখেছি। সেই দৃষ্টি, কেউ আপনাকে আর কিছু বলতে না দেয়। রোহন তার মায়ের চিত্রিত মুখ স্পর্শ করে, তার সুরক্ষার প্রতিশ্রুতি নবায়ন করল, যা সে বছর আগে ভেঙে ফেলেছিল। এখন কোনো সন্দেহ ছিল না, শুধু এক স্পষ্ট এবং তাৎক্ষণিক মিশন।
ঠিক সেই মুহূর্তে প্রধান দরজা খুলে গেল এবং নয়নার হিলের আওয়াজ ভেস্টিবিউলে গুঞ্জরিত হল। সে তার পার্টি থেকে ফিরছিল, শ্যাম্পেন এবং অহংকারে মাতাল। এটা জানত না যে সে নেকড়ের মুখে ঢুকছে। রোহন রাধাকে তার পাশে থাকার ইশারা করল এবং প্রবেশদ্বারের দিকে ঘুরল, তার স্ত্রীর অপেক্ষায়, এমন এক অভিব্যক্তি নিয়ে যা যমরাজকেও কাঁপিয়ে দিত। সংঘর্ষ আসন্ন ছিল। নয়না এক সুর গুনগুনাতে গুনগুনাতে ঘরে প্রবেশ করল, তার ফারকোট খুলে ফেলল এবং রোহনকে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে থাকতে এবং তার পাশে নৌকুরানিকে চ্যালেঞ্জপূর্ণ দৃষ্টিতে দেখে হঠাৎ থেমে গেল। তারপর যে নীরবতা নেমে এলো সেটা ঘন বিদ্যুতে ভরা ছিল। তোমরা জেগে আছো কেন? এবং এই মহিলা এই সময় এখানে কি করছে? নয়না জিজ্ঞাসা করল। তার মনে হলো যেন কিছু খুব ভুল হয়েছে। রোহন তাৎক্ষণিক উত্তর দিল না, শুধু তার দিকে এক পা এগিয়ে মালা দেখিয়ে, নমস্কার নয়না, মা তোমাকে সেই নরক থেকে সালাম পাঠিয়েছেন যেখানে তুমি তাদের ঠেলে দিয়েছিলে। রোহন এত ঠান্ডা গলায় বলল যে নয়নার মনে হল তার রক্ত শিরায় জমে গেছে। নয়নার মুখ সেকেন্ডের মধ্যে বিভ্রান্তি থেকে পূর্ণ আতঙ্কে পরিণত হল। সে হাসার চেষ্টা করল, সে ক্রোধের কার্ড খেলার চেষ্টা করল, কিন্তু রোহনের দৃষ্টি তাকে পুরোপুরি নিরস্ত্র করে দিল। তুমি কি বলছো? তুমি নেশায় আছো। রোহন, তুমি অসংলগ্ন কথা বলছো। সে হোঁচট খেতে খেতে দরজার দিকে পিছিয়ে যেতে যেতে এক স্বাভাবিক পালানোর পথ খুঁজছিল। না নয়না, বছরের পর বছরে প্রথমবার আমি পুরোপুরি সজাগ এবং জেগে আছি। সে নির্দয়ভাবে এগিয়ে এসে উত্তর দিল। আমি ক্লিনিক সম্পর্কে জানি, আমি খালি তাবুত সম্পর্কে জানি। আমি জানি যে তুমি গুপ্তাকে আমার মাকে অপহরণ করার জন্য অর্থ দিয়েছ। রাধা আমাকে সব কিছু বলেছে। নয়না রাধাকে বিশুদ্ধ এবং ভিসেরাল ঘৃণা দিয়ে দেখল। এই নৌকরানি মিথ্যে বলছে, এটা এক চোর, নিশ্চয়ই সে টাকা চায়। সে তার এলিগেন্ট সংযম হারিয়ে চিৎকার করে উঠল, যা সবসময় তার বৈশিষ্ট্য ছিল। একমাত্র চোর এখানে তুমি, যে আমার মাকে আমার কাছ থেকে চুরি করেছ এবং আমার জীবন চুরি করেছ। রোহন চিৎকার করে উঠল, এক গ্লাস দেওয়ালে ছুঁড়ে দিল যা চুরচুর হয়ে গেল। নয়নাকে এত ভয় পাইয়ে দিল যে সে এক আর্মচেয়ারে পড়ে গেল। স্বীকার করো, সে কোথায়? যদি তুমি এখনই বলো তাহলে হয়তো আমার দয়া হবে এবং আমি তোমাকে তাৎক্ষণিক পুলিশের হাতে না দেই। ঘেরা হয়ে এবং এটা দেখে যে তার মিথ্যার জাল ছিঁড়ে গেছে, নয়না ভেঙে পড়ল, কাঁদতে শুরু করল, কিন্তু অনুশোচনার অশ্রু নয়, বরং হতাশা এবং আত্মদয়ার অশ্রু। আমি এটা আমাদের জন্য করেছি। সে আমাদের ঘৃণা করত, রোহন, এবং সে সবসময় সবকিছুতে হস্তক্ষেপ করত, আমাকে শ্বাস নিতে দিত না। সে হিস্টেরিকভাবে চিৎকার করে তার সত্যিকারের স্বার্থপর প্রকৃতি প্রকাশ করে। আমি শুধু চেয়েছিলাম যে সে চলে যাক, যাতে সে আমাদের শান্তিতে থাকতে দেয়। ডাক্তার বলেছিল যে এটা সহজ হবে, যে তার ভালো যত্ন নেওয়া হবে। তার স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ ছিল যার রোহনের দরকার ছিল, যদিও তাকে তার নিজের ঠোঁট থেকে শোনা যে কোনো শারীরিক আঘাতের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল। ভালো যত্ন নেওয়া হয়েছে? তুমি তাকে এক গর্তে ফেলে দিয়েছ যাতে সে পচে যায়, যখন তুমি তার টাকা, কাপড় এবং পার্টিতে খরচ করছিলে। রোহন ঘৃণার করল, তাকে এমনভাবে দেখছিল যেন সে এক অচেনা রাক্ষস। আমাকে বলো একান্ত ধাম কোথায়, আমাকে এখনই বলো। সে তাকে কাঁধ থেকে ধরে ছাকিয়ে বলল। নয়না কাঁদতে কাঁদতে তাকে অনুমিত ঠিকানা বলল, গ্রামে এক হারিয়ে যাওয়া জায়গা, যার গুপ্তা কখনো উল্লেখ করেছিল। রোহন ঘৃণায় তাকে ছেড়ে দিল, যেন তাকে ছোঁয়ায় তার হাত নোংরা হয়ে গেছে। তোমার ঘরে যাও এবং বাইরে বেরিও না। কাল তুমি চিরতরে এই বাড়ি থেকে চলে যাবে, এবং যদি তুমি পুলিশ আসার আগে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে পাথরের নিচেও খুঁজে বের করব। রোহন তাকে সতর্ক করল। নয়না সিঁড়ি দিয়ে উপরে দৌড়ে গেল, তার ঘরে নিজেকে বন্ধ করে দিল, এটা জেনে যে তার শাসন শেষ হয়ে গেছে এবং তার জাঁকজমকপূর্ণ জীবন শেষ হয়ে গেছে। রোহন সময় নষ্ট করল না। তার এক বিশ্বস্ত ব্যক্তিগত গোয়েন্দা ইন্সপেক্টর রমেশ সিংকে ডাকল এবং তাকে সেই রাতে একান্ত ধাম যাওয়ার জন্য একটি দল জড়ো করতে বলল। সে স্থানীয় পুলিশের ওপর ভরসা করবে না, যাদের গুপ্তা কিনে নিয়েছে। এটা তাকে নিজে করতে হবে। রাধা ভ্রমণের জন্য কফি এবং কিছু খাবার প্রস্তুত করল, এক প্রশংসনীয় শক্তি দেখিয়ে। আমি আপনার সাথে যাব মালিক। যখন আমরা তাদের খুঁজে পাব তখন তাদের এক বন্ধুত্বপূর্ণ মুখের দরকার হবে, সে বলল, এবং রোহন কৃতজ্ঞতার সাথে মাথা নাড়ল, এটা স্বীকার করে যে সেই মহিলা ছাড়া তার মা এখনও হারিয়ে থাকত। তারা ভোরে বৃষ্টির নিচে বেরিয়ে পড়ল, যা থামছিল না। কাদায় ভরা গ্রামীণ রাস্তায় পূর্ণ গতিতে গাড়ি চালিয়ে, আশা এবং হতাশা দিয়ে নির্দেশিত।
গাড়িতে রোহন গুপ্তাকে ফোন করল, তাকে জাগিয়ে। আমি সব কিছু জানি। আনন্দ, আমি আমার মায়ের জন্য আসছি। যদি তুমি তার একটি চুলও ছুঁয়ে থাকো তাহলে প্রার্থনা করো, কারণ ভগবানও তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। ডাক্তারের উত্তর দেওয়ার আগে সে ফোন কেটে দিল, তাকে ভয় পাইয়ে দিয়ে। তারা ভোরে একান্ত ধাম আশ্রমে পৌঁছাল। এটা এক ভয়ানক জায়গা ছিল, উঁচু দেওয়াল এবং আঙিনায় ঘেউ ঘেউ করা কুকুরওয়ালা এক দুর্গের মতো হাভেলি। ইন্সপেক্টর সিং এবং তার লোকেরা জোর করে প্রবেশ করল, ঘুমন্ত গার্ডদের অবাক করে দিল, যারা সশস্ত্র অভিযানের আশা করেনি। রোহন দৌড়ে ভিতরে গেল, তার মায়ের নাম চিৎকার করে। সেই ঘরের দরজা খুলছিল যেখানে বুড়ো লোকেরা বেহাল অবস্থায় থাকত, গন্ধময় এবং ক্ষুধার্ত। জায়গার বাস্তবতা তার কল্পনার চেয়েও খারাপ ছিল। এটা অবাঞ্ছিত বুড়োদের জন্য একাগ্রতা শিবির ছিল। অবশেষে সবচেয়ে উপরের তলার এক ঘরে তাকে এক তালাবদ্ধ দরজা পেল। গোয়েন্দা সেটা এক লাথিতে ভেঙে ফেলল। সেখানে জানালার সামনে এক পুরনো চেয়ারে বসে থাকা ছেঁড়া কম্বলে জড়ানো শ্রীমতী সাবিত্রী দেবী ছিলেন। শব্দ শুনে তিনি ধীরে ধীরে ঘুরলেন। তাদের চোখ ক্লান্ত ছিল এবং শরীর নাজুক, কিন্তু রোহনকে দেখে তাদের চোখে এক আলো জ্বলে উঠল। রোহন, তুমি কি আমার বেটা? সে কাপা গলায় জিজ্ঞাসা করলেন, যেন তার ভয় ছিল যে সে স্বপ্ন দেখছে। রোহন তাদের সামনে হাঁটু কেড়ে পড়ল, তাদের পা জড়িয়ে ধরে বিনা সান্ত্বনায় কাঁদছিল। আমি মা, আমি তোমাকে নিতে এসেছি। এত দেরি করার জন্য আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। সাবিত্রী দেবী তার ফোলা হাত দিয়ে তার মাথা বুলিয়ে দিলেন, এক অনন্ত শান্তির সাথে হাসতে হাসতে। আমি জানতাম তুমি আসবে আমার বাচ্চা। আমি কখনো আশা হারাইনি। ভালোবাসা সব সময় বাড়ির পথ খুঁজে নেয়। পরের দিন ধীরে ধীরে কিন্তু সুন্দরভাবে পুনর্নির্মাণের ছিল। বিশ্বস্ত ডাক্তাররা সাবিত্রী দেবীর যত্ন নিলেন, যারা তার পরিবারের ভালোবাসায় পুষ্ট হয়ে আশ্চর্যজনক দ্রুততায় ওজন এবং শক্তি ফিরে পেলেন। রোহন তাদের থেকে আলাদা হতো না। ঘণ্টার পর ঘণ্টা তাদের জন্য সিতার বাজাত, বাড়িকে আবার সেই সঙ্গীতে ভরিয়ে দিত যা নিষিদ্ধ ছিল। শ্রীমতী সাবিত্রী দেবীর মিলন এবং গোপন ক্লিনিকের কেলেঙ্কারির খবর সমাজকে নাড়িয়ে দিয়েছিল। ডক্টর গুপ্তাকে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল এবং সে সব কিছু স্বীকার করে নিয়েছিল। নয়না এবং অন্য সহযোগীদের ফাঁসিয়ে দিয়েছিল। এটা জানা গেল যে ডজন ডজন বুড়ো লোক একই অবস্থায় ছিল এবং রোহনের হস্তক্ষেপের কারণে সবাইকে উদ্ধার করা হয়েছিল এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু রোহন আরও কিছু করতে চেয়েছিল। শুধু উদ্ধারই যথেষ্ট ছিল না। সে নিশ্চিত করতে চেয়েছিল যে আর কেউ কখনো তার মা যা ভোগ করেছেন তা ভোগ না করে। সে যন্ত্রণাকে উদ্দেশ্যে পরিণত করার সিদ্ধান্ত নিল। সাবিত্রী দেবীর আশীর্বাদে রোহন তার অধিকাংশ সম্পত্তি ব্যবহার করে সাবিত্রী দেবী মেহরা ফাউন্ডেশন তৈরি করল, একটি সংগঠন যা বুড়োদের পরিত্যাগ থেকে রক্ষা করা এবং বিনামূল্যে আইনি এবং চিকিৎসা সাহায্য প্রদানের জন্য উৎসর্গীকৃত। হ্যাভেলি, যা আগে ঠান্ডাপনের এক মিউজিয়াম ছিল, এক শান্ত দুপুরে সাবিত্রী দেবী এবং রাধা বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলেন, যেন দুই পুরনো বন্ধু যারা যুদ্ধ থেকে বেঁচে গেছে। এটা কি এর যোগ্য ছিল? রাধা, সাবিত্রী দেবী কমলা দিগন্ত দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন। প্রতিটি মুহূর্ত মালকিন, প্রতিটি মুহূর্ত, রাধা এক শান্ত হাসির সাথে উত্তর দিল। হাওয়া ধীরে ধীরে বইল, গোলাপের সুবাস নিয়ে এলো এবং সেই পূর্ণ শান্তির মুহূর্তে শ্রীমতী সাবিত্রী দেবী তার চোখ বন্ধ করলেন এবং আহ বরে নিলেন, এটা জেনে যে অবশেষে এবং চিরতরে তিনি বাড়িতে ছিলেন। মেহরা পরিবারের গল্প শহরে এক কিংবদন্তি হয়ে উঠল, এক শাশ্বত অনুস্মারক যে সত্য জলের মতো। এটা সবসময় এক ফাটল খুঁজে নেয় যেখান থেকে বেরিয়ে আসতে পারে, এবং এক মায়ের ভালোবাসা ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী শক্তি, যা নিজে মৃত্যুকেও হারাতে সক্ষম। এবং এভাবে সঙ্গীত, হাসি এবং একসাথে থাকার নিশ্চয়তার মাঝে তারা তাদের দিন এক পর্দার সুখদায়ক সমাপ্তি হিসেবে নয়, বরং এক সত্যিকারের জীবনের গৌরবময় শুরু হিসেবে কাটিয়েছেন। যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে আমরা আপনাদের এটাকে 1 থেকে 10 পর্যন্ত রেট করার জন্য খুব কৃতজ্ঞ হব। এক লাইক দিয়ে আমাদের সমর্থন করুন এবং আমাদের চ্যানেল রিয়ালিস্টিক স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে বলুন যে আপনি আমাদের কোথা থেকে দেখছেন। প্রতিটি গল্পে আপনাদের বিনা শর্তে সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য শুভকামনা।